ওকে, ঠিক আছে। তো আসেন আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো শুরুতে আবারও আমাদের হচ্ছে যে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ রাগিব শাহরিয়ার। আমি হচ্ছে যে আমার পরিচয়টা একটু ডিটেলস বলে নিই। কার সাথে কথা বলছেন, চেহারা যেহেতু দেখছেন আপনারা কেউ, তাহলে হচ্ছে যে তাহলে তো বুঝতে পারবেন না। তো আমি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ রাগিব শাহরিয়ার। আমি আমার এমবিবিএস কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমার সেশন হচ্ছে ৯-১০। এরপরে হচ্ছে যে আমি বিসিএস চাকরিতে জয়েন করেছি। এখন আমি হচ্ছে যে বাংলাদেশে এমএস প্লাস্টিক সার্জারি কোর্সে আছি, এমএস ফেস বি ইনস্টিটিউটে। আর এর সাথে আজকের সাথে সংশ্লিষ্ট যে পরিচয় সেটা হচ্ছে যে আমি এমআরসিএস টোটাল ২টা পার্টি কমপ্লিট করেছি রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড থেকে। আমার পার্ট এটা কমপ্লিট করার মানে পরীক্ষাটা দিয়েছিলাম আমি ২০২০ সালে। আর কোভিড এর কারণে আপনারা জানেন দীর্ঘদিন পার্ট বি পরীক্ষাটা হয় নাই। পার্ট এর পরে প্রায় ১-১.৫ বছর বসে থাকার পরে যখন অতিষ্ঠ হয়ে হয়ে আর দুনিয়ার কোথাও পরীক্ষা হচ্ছিল না, তারপরে সেই শুধুমাত্র ইউকেতে পরীক্ষা হচ্ছিল, তখন সে জোর করে ইউকে যাই পরীক্ষা দিছি ২০২২ সালে ফেব্রুয়ারিতে। তো এই হচ্ছে যে আমার এমআরসিএস এর পরিচয়। তো আজকে আমাদের সেশনটা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এমআরসিএস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, একটা আমাদের গ্রুপ আছে, এবং এইটার ব্যানারে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এমআরসিএস এর কিছু মেন্টরশিপ করাই। আমার সাথে আমার বন্ধু ডাক্তার আবু নাহিদ আছেন, আমার ব্যাচমেট ঢাকা মেডিকেলেরই। আবার হচ্ছে যে আমাদের ঢাকা মেডিকেলেরই সিনিয়র আমাদের বড় ভাই নাসিম ভাই, নাসিম তানভীর, ডক্টর নাসিম তানভীর, উনিও আমাদের সাথে আছেন। তো দীর্ঘদিন ধরে আমরা এমআরসিএস এ মেন্টরশিপ করাই। তো এর মাঝখানে যেটা হচ্ছিল যে আমাদের মনে হইলো যে এমআরসিএস পার্ট বি নিয়ে তো আসলে খুব তোড়জোড়। রিসেন্টলি হচ্ছে যে বাংলাদেশে হয়তোবা সেন্টার আসতে যাচ্ছে। তো এবং আমি আমার নিজের যখন প্রিপারেশনটা আমি নিই, আমি তো একদম কোভিড এর মধ্যে পার্টে পাশ করে দীর্ঘদিন বসেছিলাম। দীর্ঘদিন বসে থাকার মধ্যে আরো একটা কারণ হচ্ছে যে পার্ট এর যেরকম মানে অনলাইনে সার্চ টার্চ দিলেই গুগল টুগল মারলেই বিভিন্ন কিছু চলে চলে আসে এবং এটা পড়লেই পরীক্ষাতে বসে যাওয়া যায়। পার্ট বি তো আসলে আলটিমেটলি জিনিসটা কিরকম কিরকম জানি, হসপিটাল টাইপের কি হয় না হয় আল্লাহ জানে। তো এইরকম আল্লাহ বিল্লাহ করতে করতে অনেকদিন বসে বসে ছিলাম। তো এই জন্য আমার মনে হয়েছে যে ওই সময়টাতে আমি আসলে পাই নাই যে আসলে পরীক্ষাটাতে কি হয়, অ্যাকচুয়ালি কি হয়। নিজে নিজে পড়তেছি কিন্তু আসলেই ঘটনা কি ঠিক মতো পড়তেছি কিনা কেউ তো বুঝতেছি না। তো এই ধরনের ঝামেলা টামেলার কারণে অনেক লেট হচ্ছিল। তো এই জন্য আমার তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটা প্রি সেশন করা টরা যায় কিনা, মানুষজনের একটু আহ সুবিধা হইলো, কিংবা আপনারা যারা নিজেরাই পড়তেছেন তাদেরও একটা দিক নির্দেশনা হইলো, এটা করে আমাদের আজকের সেশনটাতে আসা। তো প্রথমে যেটা করবো যে আপনারা ইতিমধ্যেই এসে জেনে গেছেন যে আমাদের পোস্টের মাধ্যমে যে এমআরসিএস এর আমরা আজকে মেনলি কমিউনিকেশন যে পার্টে এটা নিয়ে আলাপ আলোচনা করব। কিন্তু এর আগে আমি ভাবতেছিলাম যে একদম শুরুতেই গভীরে ঢুকে যাওয়ার চাইতে অনেকেই হয়তোবা আজকে সেশনে জয়েন করতে পারেন এমন যে জাস্ট কয়েক মাস আগে কি ১ মাস আগে পার্ট এ পাস করছেন, পার্ট বি আসলে তেমন কোনো ধারণাই শুরু করেন নাই। তো ভাবতেছিলাম যে একটু হালকার উপর ঝাপসা পার্ট বি পরীক্ষাটা কিভাবে কি কি হয় এটা নিয়ে একটু কথাবার্তা বলে আমরা শুরু করি বোধহয়, নাকি কি বলেন ভাইয়ারা? এই মুতাসিম সিয়াম ভাই আমাদের এমআরসিএস অ্যাসপিরেন্টের সাথে অনেকদিন ধরে আছেন। কি অবস্থা সিয়াম ভাই? আহ আলহামদুলিল্লাহ ভাইয়া, চলতেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সেপ্টেম্বরে ভাইয়া বুক করেছি, এই জন্য আচ্ছা আসলে গাইডলাইন ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ঠিক আছে, সমস্যা নেই। আজকে আমরা একটা হালকা পাতলা গল্প চলে কথাবার্তা বলি। তো তাহলে আসেন আমরা একটু মানে ইয়েটা পরীক্ষাটা কিভাবে কি কি হয় একটু কথাবার্তা বলি, নাকি কি বলেন? হ্যাঁ, জি রুবেল ভাইয়া। ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। তো মেনলি তাহলে আসেন আমরা পরীক্ষাটা আসলে কিভাবে কি হয় এটা হচ্ছে যে পড়ি। তো সেটা হচ্ছে যে এমআরসিএস পরীক্ষাটা কি এটা তো আপনারা জানেন, নাইলে জীবনেও পার্ট বি এর এই সেশনে বসতেন না, কারণ আপনারা জেনে শুনেই পার্ট এতে বসছেন। তো তারপরে একটা আলাপ আলোচনা যে এমআরসিএস আসলে কি, পাস করলে কি আপনি আসলে বস হয়ে যাবেন কিনা ইংল্যান্ডের। আসলে মানে জিনিসটা অ্যাকচুয়ালি যেটা হয় যে বাংলাদেশে আমাদের যেমন সার্জিক্যাল একটা পাথ হয়ে থাকে, ট্রেনিং পাথ হয়ে, যে আপনি একটা এমএস রেসিডেন্সি পরীক্ষার চান্স পাইলেন, তারপরে হচ্ছে যে ট্রেনিং শুরু করলেন। প্রথম ২ বছর একটা কোর সাবজেক্ট জেনারেল সার্জারির উপর ট্রেনিং ট্রেনিং হয়, এখন তো এফসিবিএস এর ব্যাপারটা সেরকমই হয়ে গেছে। তো তারপরে একটা ২ বছর পরে একটা পার্টে ফেজে পরীক্ষা দিয়ে আমরা এফসিবিএস আলাদা মিড টার্ম পরীক্ষা দেয়। এরপরে যেটা হয় যে আমরা যার যার স্পেশালিটি ট্রেনিং এ ঢুকে যাই। তো এখানে আবার আমরা ৩ বছর ট্রেনিং করি, এরপরে আমরা ফেজ বি পরীক্ষা দিই, তারপরে আমরা বাংলাদেশে কনসালটেন্ট হয়ে যাই।
তো জিনিসটা সিমিলারলি কাছাকাছি হচ্ছে ইউকেতে 8 বছরের। হ্যাঁ, তো আলটিমেটলি যেটা হয় যে ওরা ওদের যে 2 বছর ওরা একটা কোর ট্রেনিং করে, ST1-2 এরকম ট্রেনিং করে, করার পরে যেটা হয় আমরা যেমন বাংলাদেশে ফেজ এ পরীক্ষা দিই কিংবা মিড টার্ম পরীক্ষা দিই, ওরা সেরকম MRCS পরীক্ষা দেয়, বুঝছেন? MRCS তারপর ওরা পার্ট বি দুইটা পাস করে, এরপরে পার্ট বি পাস করার পরে ওরা যখন MRCS কমপ্লিট হয়ে গেল, এরপরে ওরা হচ্ছে মানে স্পেশালিটি ট্রেনিং এ ঢোকে। এরপরে আমরা যেমন ফেজ বি পাস করার পর টোটাল FCPS লিখি নামের পিছনে, ওরা এরপরে হচ্ছে যে FRCS লাগে, বুঝছেন? MRCS আর FRCS এর মধ্যে ওইটাই পার্থক্য। আর এছাড়া FRCS আরো একটা ভাবে অর্জন করা যায়, এই যে FRCS অনারারি যেটা, ওইটা তো আমাদের আগেকার যুগে স্যাররা করতেন, স্পেশাল সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ইন দ্য সার্জিক্যাল ফিল্ড। এইসব রাখলে থাকলে এইসব গুরুত্ব টুরুত্ব জমা দিলে আপনি অনেক রিসার্চ করছেন, বিজ্ঞানে অনেক অবদান রাখছেন ইত্যাদি ইত্যাদি বললে তখন একটা অনারারি তারা FRCS দেয়, যেটা আসলে নামের পাশে লেখা যায়, কিন্তু যেটা দিয়ে আপনি বিদেশে যে কনসালটেন্ট হইতে পারবেন ব্যাপারটা তা না। এই তো এরপর হচ্ছে যে পার্ট এ পরীক্ষা কিভাবে, এটা তো আপনারা জানেনই, দিয়ে আসছেন, নাইলে আর কি কারণে আজকের আপনারা সেশনটাতে আসলেন। তো পার্ট বি পরীক্ষাটা আসলে কি? পার্ট বি পরীক্ষাটা হচ্ছে নাথিং বাট, আমাদের দেশে আমরা এই প্রফ দেওয়ার সময় অসপি পরীক্ষা দিই, কিংবা আমাদের যারা FCPS কিংবা যে MS ফেজ এ ফেজ বি সব পরীক্ষা টরীক্ষা দিছি, আমরা তো সবে অসপি পরীক্ষা দিই, তাই না? আমাদের মেজর পরীক্ষাগুলো তো তো MRCS পার্ট বি পরীক্ষাটা আসলে অসপি পরীক্ষা, বুঝতে পারছেন? একদম আমাদের থাকে না যে আমরা 5 মিনিট দেয়, আমরা একটা টিং করে একটা বেল পরে আমরা দৌড়াই দৌড়াই আরেকটা টেবিলে যাই, তো একদম সেম MRCS পার্ট বি পরীক্ষাটা সেম তাই। এখানে আসলে আমাদের 17টা টেবিল থাকে, এর সাথে আরো 3টা রেস্টিং সেশন, টিং টাং করে বাজে এবং দৌড়ায় পরীক্ষা দিতে হয়, একদম ঘটনা হচ্ছে এটাই। কারণ পরীক্ষা আসলে কখন হয়, পরীক্ষা অ্যাকচুয়ালি আগে জিনিসটা একদম ওয়েল অর্গানাইজ ছিল, যে একদম পার্ট এ পরীক্ষা বছরে 3বার হইতো, আর জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর, আর পার্ট বি পরীক্ষা জাস্ট তার 1 মাস পরে হইতো, ফেব্রুয়ারি, মে, অক্টোবর। কিন্তু এখন আসলে করোনার পরে ওদের এত ব্যাকলগ তৈরি হয়েছে, এই জিনিসটা আসলে ওরা মেনটেন করে না, জিনিসটা আসলে কন্টিনিউয়াসলি চলতেই থাকে। যে আপনার মানে অক্টোবরেই যে হবে তা না, নভেম্বরেও দেখবেন কোনো কোনো সেশনে পরীক্ষা হয়, কোনো কোনো আবার ডিসেম্বরেও হয়, এই। এবং পরীক্ষাটা আলটিমেটলি মাল্টিপল লোকেশন জুড়েই চলতে থাকে। এখন এইটার কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্স আছে। সেই ইম্পর্টেন্সটা কি, সেটা হচ্ছে পরের লাইনে আমি যেটা লিখছি, সেটা হচ্ছে যে এই যে কলেজ সুইচিং, এই ব্যাপারটা। সেটা হচ্ছে কি, অনেকেই বলেন যে ধরেন আপনারা সবাই তো বলেন যে আচ্ছা ঠিক আছে, ইংল্যান্ড যাবো, রয়্যাল কলেজ অফ ইংল্যান্ডের আন্ডারে পরীক্ষা আমরা দিয়ে ফেলছি পার্টে তো ঝামেলা নেই, বাংলাদেশে কম্পিউটারে বসে বসে দিয়ে ফেলছি। এরপরে কি হয় যে দেখা যাচ্ছে পার্ট বি এর জন্য এখন যেটা হচ্ছে যে শিডিউল পাওয়া যাচ্ছে না, আমি সিট পাই না। দেখা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের রয়্যাল কলেজের অফ ইংল্যান্ডের কোনো সেশন নাই। কিংবা ধরেন আরেকটা ভেজাল, যে বাংলাদেশে রিসেন্টলি এই যে পরীক্ষা সেন্টার হবে, এটা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটাতে কিন্তু কথাবার্তা হচ্ছে যে শুধুমাত্র কিন্তু রয়্যাল কলেজ অফ এডিনব্র, ওদের কথাবার্তা। তখন তো আমরা সবাই নাচতে নাচতে, কিরে ভাই বাংলাদেশে পরীক্ষা হবে কিন্তু এডিনব্র, কিন্তু আমি তো ইংল্যান্ড, আমার কি হবে? তো আপনার কি হবে, এটার উত্তর হচ্ছে এইটা, যে অ্যাকচুয়ালি কলেজ সুইচিং করা যায় এবং এটাতে কোনো সমস্যা নাই, বুঝছেন? রয়্যাল কলেজ ব্যাপারটা হচ্ছে যে আমরা SSC HSC তে যেরকম বিভিন্ন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিছি না, কাইন্ড অফ সেরকম। আপনি SSC ধরেন দিচ্ছেন যশোর বোর্ড থেকে, HSC দিচ্ছেন ঢাকা বোর্ড থেকে, কোনো সমস্যা নেই। ঠিক সেরকম আপনি পার্ট এ দেখা যাচ্ছে রয়্যাল কলেজ অফ ইংল্যান্ডের আন্ডারে দিচ্ছেন, কিন্তু পার্ট বি আপনি সুন্দর করে রয়্যাল কলেজ অফ এডিনবরা আন্ডারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নাই। শুধু একটাই ভেজাল, সেটা হচ্ছে যে আমরা ওই যে পার্ট এ পরীক্ষার আগে ওই যে আমরা আমাদের MBBS এর সার্টিফিকেট কোনো কোনো সময় স্ক্যান করে, কোনো কোনো সময় ফেডেক্স করে পাঠাই না? তা আপনি যদি সেম কলেজের আন্ডারে A আর B দুইটাই দেন, তাহলে আপনাকে ওই পেপার ওয়ার্কসটা পার্ট বি পরীক্ষার আগে আর পাঠাতে হবে না, এটাই। কিন্তু যদি আপনি কলেজ সুইচ করেন, দেখা যাচ্ছে পার্ট এ পরীক্ষার সময় আপনি রয়্যাল কলেজ অফ ইংল্যান্ডকে আপনি কাগজপত্র পাঠাইছিলেন, এখন তো পার্ট বি আপনি দিচ্ছেন এডিনব্রা আন্ডারে, এখন আবার এডিনব্রাতে আবার কাগজপত্র পাঠাইতে হবে। কাগজপত্র পাঠাইলে ভেরিফিকেশন হইলে আপনি পরীক্ষা দিতে পারবেন। এই ব্যাপারটা কি আপনারা সবাই মানে শিওর হয়েছেন, বুঝতে পারছেন এই ভেজালটা? উম, জি রুহেল ভাই। ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আমাদের আরেকটা কনফিউশন বাদে, যে আসলে অনেকে বলে যে পার্ট বি এর আগে ট্রেনিং ট্রেনিং লাগে কিনা, কেউ কেউ বলে যে 1 বছর ট্রেনিং লাগে। আসলে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি রয়্যাল কলেজের রিকোয়ারমেন্টে কোনো ধরনের কোনো ট্রেনিং এর কথা কিন্তু উল্লেখ নাই। হ্যাঁ, আপনি উইদাউট এনি ট্রেনিং আপনি পরীক্ষাতে বসতে পারবেন, এবং থিওরিটিক্যালি আপনি দেখা যাচ্ছে যে জানুয়ারিতে আপনি পার্ট এ পাস করছেন, এরপরে আপনি মেতে আপনি পার্ট বি এর
আপনি সেশন পেয়ে গেছেন, আপনি কিন্তু দিতে পারবেন। কোনো ধরনের থিওরিটিক্যাল মানে লিগাল কোনো ইস্যু নাই, ঠিক আছে? কোনো ধরনের কোনো ট্রেনিং লাগে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই পরীক্ষাটা কিভাবে হয়, আগেই বললাম পরীক্ষাটা হচ্ছে একটা অসপি পরীক্ষা। অসপিতে টোটাল 17টা স্টেশন থাকে, আর 3টা রেস্টিং স্টেশন, সব মিলে টোটাল 20টা স্টেশন মিলে পরীক্ষা হয়। তো এই 17টা স্টেশনের মধ্যে কি থাকে, ওইটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে 8টা স্টেশন থাকে নলেজ রিলেটেড, আর 9টা স্টেশন থাকে স্কিল রিলেটেড। তো নলেজ রিলেটেড গুলোর মধ্যে ডিস্ট্রিবিউশন কিরকম, ওই 8টার মধ্যে 3টা থাকে অ্যানাটমি রিলেটেড, 2টা থাকে প্যাথোলজি রিলেটেড, আর 3টা থাকে ক্রিটিক্যাল কেয়ার এবং অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স, এইটা। আর আরেকটা হচ্ছে যে 9টা যে স্কিল বললাম, এই 9টা স্কিলের মধ্যে 2টা থেকে হিস্ট্রি নেওয়া, 2টা থেকে ইনফরমেশন গিভিং। আজকে কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করবো, ইনফরমেশন গিভিং। তো গিভিং এর মধ্যে ভেজাল টেজাল আছে, এগুলো আমরা ডিটেলস পরে যাব। 2টা থেকে প্রসিডিউর, আর 3টা হচ্ছে এক্সামিনেশন। এখন তাহলে পরীক্ষাটা কিভাবে হয়, জিনিসটা হচ্ছে সেটা জিনিসটা হচ্ছে যে কি, যে আপনার কিন্তু এমন না যে আপনি টানা আপনি 8টা অস্কি স্টেশন নলেজ দিয়ে আসলেন, তারপরে রেস্ট নেবেন, তারপরে 9টা টানা স্কিল দিবেন, ব্যাপারটা কিন্তু তা না। যে প্রথম অস্কি স্টেশনটা দেখা যাচ্ছে যে আপনার হইলো অ্যানাটমি, পরেরটা আবার হিস্ট্রি, আবার পরেরটা ইনফরমেশন, পরেরটা আবার প্রসিডিউর, তারপরটা আবার প্যাথোলজি, এরকম হবে। তো তার মানে যেটা হয় 20টা টোটাল স্টেশন আছে না, রেস্টিং টেস্টিং সহ, আপনি টানা 10টা দিবেন। দেওয়ার পরে আবার একটু 5 থেকে 10 মিনিটের একটা গ্যাপ দেয়, 15 মিনিট আইডিয়ালি, আপনি একটু চা নাস্তা খাইলেন, আবার টানা 10টা পরীক্ষা দিবেন। এইভাবে আপনার বিশ্লেষণ ঘুরায় ঘুরায় ঘুরে ঘুরে পরীক্ষাটা হয়। তো পরীক্ষার এখানে একটা মার্ক ডিস্ট্রিবিউশন, একটা বিশাল ভেজাল ডাটা জেলে আছে। তো এটা আমরা কিছুক্ষণ মানে এটা ডিটেলস আমরা আসলে এক টানে বলতে গেলে অনেক পেঁচায় যাবে, এখন দরকার নেই। আমরা যখন যে সেশনটা নিয়ে কথা বলবো তখন আমরা ওইটা আলোচনা করবো। তো তাহলে পরীক্ষাটা আসলে কিভাবে কি হয়, আসেন আমাদের একদম বেসিক যেই পরীক্ষার দিনে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা হয়, সেটা হচ্ছে যে আপনারা এখানে 2টা বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছেন। আমার রিয়েল লাইফের ঘটনাটা বলি, আমি কিন্তু পরীক্ষা মানে প্রায় 1-1.5 বছর আমি ওয়েট করছি। বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশে তো হয় না, ইন্ডিয়া পাকিস্তান দুবাই টুবাই ইত্যাদি খোলার জন্য। তো তারপরে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু খোলে না কোভিড এর মধ্যে, পরে বাধ্য হয়ে আচ্ছা দেখলাম যে শুধু দুনিয়াতে ইউকে 3টা সেন্টার খোলা। হ্যাঁ, লন্ডন, তারপর হচ্ছে ছিল শেফিল্ড এবং ম্যানচেস্টার, 3টা সেন্টার খোলা ছিল। তারপরে আল্লাহর নাম নিয়ে আহ, আমি পরীক্ষা দিছিলাম হচ্ছে যে লন্ডনে। তো এখানে আপনারা 2টা বিল্ডিং দেখতে পাচ্ছেন। ডান পাশের বিল্ডিংটা হচ্ছে যে রয়্যাল কলেজ অফ সার্জনস এর বিল্ডিং। তো নর্মালি কিন্তু লন্ডনে পরীক্ষা দিলে ওইখানেই হয়, কিন্তু আমি যখন যেবার পরীক্ষা দিই, আল্লাহ মানে ভাগ্য খারাপ, তো তখন রয়্যাল কলেজ অফ সার্জনস এ চুনকাম করতেছে আর নতুন টাইলস টুইলস লাগাচ্ছিল। এইসব কারণে এই বিল্ডিংটা বন্ধ ছিল। এই কারণে আমি বাম পাশে যে বিল্ডিংটা এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে যে রয়্যাল কলেজ অফ জিপি। হ্যাঁ, এটা হচ্ছে একদম সেন্ট্রাল লন্ডনে। রয়্যাল কলেজের জিপি আমি পরীক্ষা দিচ্ছিলাম বাম পাশে বিল্ডিং এ, কিন্তু অ্যাকচুয়ালি যারা এখন সাধারণত আপনারা যদি লন্ডনে পরীক্ষা দেন, তারা কিন্তু ডান পাশের অরিজিনাল যে বিল্ডিংটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস, ওইখানে পরীক্ষা হয়। তো তারপরে কি হয় যে আপনার ধরেন পরীক্ষা কিন্তু সকাল একটা সেশন হয়, আবার বিকাল একটা সেশন। সকাল পার্টি আপনার 9টার সময় ঢোকে, তার 1টা 2টার দিকে বেরোয়। আবার বিকাল পার্টি হচ্ছে যে 12টার সময় বিল্ডিং এর মধ্যে ঢুকবেন, আর পরীক্ষা দিয়ে বেরোতে বেরোতে মোটামুটি সন্ধ্যা 5টা 6টা বাজবে। তো পরীক্ষার দিন কি হয়, যে জায়গাতে আপনি পরীক্ষা দেন, আপনি দুবাই টুবাই যেখানে ইচ্ছা দেন, পরীক্ষার দিন আপনার যখন ধরেন পরীক্ষা থাকবে, আপনি সকালবেলা যাবেন, পরীক্ষার ধরেন 2 ঘন্টা আগে মিনিমাম যাবেন। ড্রেস কোড একটা থাকে, ড্রেস কোড হচ্ছে যে যাই হোক না কেন আপনি মানে একদম বেশি ঢিল্লা ঢুল্লা ড্রেস পরতে পারবেন না, কিছু এরকম নিয়ম কানুন থাকে যেগুলা। আর আরেকটা হচ্ছে যে কোনোভাবেই কোনো ধরনের ড্রেস আমাদের কনুইয়ের নিচ পর্যন্ত যাওয়া যাবে না। হ্যাঁ, তো ছেলেদেরকে যে একদম মানে সুটেড বুটেড হইতে যাবে যাইতে হবে তা না, মানে সবচেয়ে ভালো ড্রেস হচ্ছে উপরে হাফ শার্ট, নিচে হচ্ছে ফর্মাল প্যান্ট, এরকম। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম, হ্যাঁ, যে আপনারা আসলে যারা হিজাব করেন তারা তো আসলে এটা একটা ইস্যু, যে আমাদের মুসলমান ধর্মে তো আসলে সতর ঢাকা কবজির উপরে তো দেখানো যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার সময় আসলে এটা ওরা অ্যালাউ করে না। আমাদের সাথে যারা হিজাব করেন এরকম গিয়েছিলেন, ওনারাও এটাই করছিলেন, যে মানে উপরে হিজাব করছেন, কিন্তু আহ এই যে আপার বডি পার্টে একটা হচ্ছে ঢিলা ঢুলা একটু শার্ট কিংবা এরকম একটা ছোটখাটো কামিজ টাইপের, কিন্তু কোন এর নিচ থেকে ফাঁকা এরকম ভাবে গেছিলেন, আর নিচে আপনি যাই পড়েন না কেন, কিন্তু বেশি ঢিলা ঢুলা কিছু পরা যাবে না, যে একদম একদম স্কার্ট পরে গেলেন কিংবা একদম বোরকা টাইপের পরে গেলেন, এটা ওরা অ্যালাউ করে না। মেন জিনিস হচ্ছে ঢিলা ঢুলা ড্রেস হওয়া যাবে না,
তারপরে একদম ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে এরকম ড্রেস হওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে যে কনুয়ের নিচ থেকে কিছু থাকা যাবে না। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো আপনি এরকম একটা ড্রেস টেস পরে গেলেন। যাওয়ার পর যেটা হয় যে প্রথমে আপনার আমাদেরকে একটা এই রুমে নেয়। রুমে নিয়ে ওইখানে সাধারণত পরীক্ষার যে কন্ট্রোলার সেই লোকটা আসে। সবার আগে এসে মোবাইল টোবাইল জমা নিয়ে নেয়। তারপরে হচ্ছে যে একটা ডিসক্রাইব করে কি তাদের দায়িত্ব হিসাবে যতটুকু জানার কথা। আলটিমেটলি এগুলো আপনি জানেনই যে পরীক্ষা কত মার্কের, কতগুলা স্টেশন, কতক্ষণ ধরে পরীক্ষা হবে, এইসব বলে টলে আর কি। তো পরীক্ষা আসলে কত মার্কের, আমরা আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন যে স্টেশন হচ্ছে যে আমাদের টোটাল 17টা। প্রত্যেকটা স্টেশন হয় হচ্ছে যে 20 মার্কের। তো তার মানে আমাদের 20 মার্কের পরীক্ষা। তো আমাদের আলাদা আলাদা ভাবে নলেজ এবং স্কিলে পাস করতে হয়। তো তার মানে কি নলেজের টোটাল পরীক্ষা কত, 8 × 20 160। আর হচ্ছে যে স্কিলের টোটাল 180-র মধ্যে পরীক্ষা। তো এর মধ্যে কি হয় যে পাস মার্ক কত, পাস মার্ক আসলে ডেফিনিটিভ কিছু নাই। হ্যাঁ, এবং ওরা এটা বলে যে পাস মার্ক হচ্ছে যে বিসিএস পরীক্ষার মতো। তো এটা আবার বিসিএস পরীক্ষা চাইতেও ভেজাল বেশি। সেটা কি যে মানে আরো ওরা সৎ থাকার জন্য করছে কি যে এটা তো একটা অস্পিস্টেশন পরীক্ষা, কিন্তু একদিন হয় না পরীক্ষা। দেখা যাচ্ছে যে আপনার একটা সেশনে আপনার ধরেন আপনি এই যে সেপ্টেম্বর সেশনে দুবাইতে সাপোজ পরীক্ষা দিবেন। তো ওইটা কিন্তু শুধুমাত্র যে 5 সেপ্টেম্বর পরীক্ষা হবে তা না। লেখা থাকবে যে 3 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত টানা পরীক্ষা হইতে থাকবে। হ্যাঁ, তো তাহলে যদি একই কোশ্চেনে যদি পরীক্ষা হয়, হ্যাঁ, তাহলে তো সমস্যা, তাই না? সেকেন্ড দিন যারা পরীক্ষা দিবে তারা তো সব উত্তর উত্তর জেনে যাবে। আচ্ছা, একটু এই পর্যায়ে আমি একটু বিরতি নিচ্ছি, যে আমার একটা খুবই ইম্পর্টেন্ট একটা কল আসছে। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি, একটু জাস্ট কলটা রিসিভ করে আমি আবার ফিরে আসছি। ওকে, সরি, আবার একটু ইন্টারাপশনের জন্য ফোন কলটা ধরাই লাগতো। আবার ফিরে আসলাম। শুনতে পাচ্ছেন তো নাকি আপনারা সবাই? হ্যাঁ, সিয়াম ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো তাহলে কতদূর ছিলাম? পরীক্ষায় যে পাস মার্ক এই বিষয়ে। তো জিনিসটা যেটা হয় যে আপনার ধরেন 3 তারিখে পরীক্ষা, তাহলে তো 4 তারিখের লোকজন জেনে যাবে যে পরীক্ষা তো সব স্টেশন আউট হয়ে গেছে। তো এইটার জন্য ওরা করে কি, অ্যাকচুয়ালি কিন্তু প্রতিদিন, এবং প্রতিদিন তো আপনার সকালেও একটা পরীক্ষা হচ্ছে, বিকালেও একটা পরীক্ষা হচ্ছে। ওরা কিন্তু প্রতিটা সেশনেই ওরা কোশ্চেন চেঞ্জ করে, বুঝছেন? তার মানে সকালে মানুষজন যে 17টা স্টেশনে পরীক্ষা দিছে, বিকালের লোকজন ওই 17টার মধ্যে দেখবে যে বেশ কয়েকটা স্টেশন চেঞ্জ আছে। আবার পরের দিন 5 তারিখের লোকজনও দেখবে অনেকগুলা চেঞ্জ আছে, বুঝছেন? তো এটার কারণে আবার কি হয়ে গেল, তো এমন হইতে পারে না যে আপনার প্রথম দিন যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবগুলা স্টেশন সহজ পড়ছে। তো এই জিনিসটাতে ওরা নিরপেক্ষতাটা বজায় রাখার জন্য করে কি, যে ওরা রিসেন্টলি 2013 সালে এই আপডেটটা আসছে, ওদের ওয়েবসাইটে আছে যে ওরা প্রতিটা সার্কিটের জন্য আলাদা আলাদা মার্ক করে। সার্কিট মানে কি, তার মানে 3 তারিখ সকালবেলা যে 17টা স্টেশনে পরীক্ষা হয়েছে, ওই 17টা স্টেশনের পাস মার্ক আলাদা। বুঝতে পারছেন? মানে ওই দিন যে আপনারা যারা পরীক্ষা দিলেন, যে 40 জন পরীক্ষা দিচ্ছেন সকালগুলো, ওইটার উপর আপনাদের ওই 40 জনের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা কাট মার্ক হবে, ওইটার উপর ভিত্তি করে 40 জনের মধ্যে পাস করতে হবে।
সবাই কি ক্লিয়ার যে পাস মার্কে কিরকম কি কি হয়? মুনতাহা আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে হ্যাঁ, পেরেছি। ওকে ওকে, হ্যাঁ। তো এরপরে যেটা হয় যে এবং আমাদের নলেজ এবং স্কিলে কিন্তু আবার আলাদা আলাদা ভাবে পাস করতে হয়। আপনি ধরেন নলেজে পাস করছেন, স্কিলে শেষ, ফেল, তার মানে কিন্তু ঘটনা শেষ। তো তারপরে যেটা হয় আপনাদেরকে একটা এরকম একটা হল রুমে নিয়ে যাবে। এরকম যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, এইরকম কাছাকাছি একটা রুমে নিয়ে যাওয়া হয়, যেই রুমে পাশাপাশি এরকম টোটাল 20টা এরকম একটা খোপ 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 ঘর থাকে, কিউবিকল। সেটা একদম বাম পাশেরটা জাস্ট রয়্যাল কলেজের রুমটা এরকমই এরকম থাকে। আর অনেক সময় ইন্ডিয়াতে আমি যেটা দেখি সেটা শুনি যে ওরা একটা বিশাল হল রুমের মধ্যে আলাদা আলাদাভাবে কার্ডবোর্ড টার্ডবোর্ড বিছায় ওরা একটা কিউবিকলের মতো করে। তো যাই হোক, তো কিউবিকল হোক আর রুম হোক, সেটা এরকম দরজাটা লাগানো থাকে। একদম 20 জনকে ডাকে, ডাকানোর পরে 20 জনকে 20টা দরজার সামনে দাঁড় করায় দেয়। পরীক্ষা হয় টোটাল 10 মিনিট। তার মধ্যে 1 মিনিট হচ্ছে ইনস্ট্রাকশন পড়ার জন্য, আর 9 মিনিট হচ্ছে অরিজিনাল পরীক্ষা। করোনার মধ্যে পরীক্ষা হচ্ছিল টোটাল 11 মিনিট। 1 মিনিট এক্সট্রা হচ্ছিল, ওরা মাঝখানে প্রত্যেকটা মানুষ ঢোকার এবং বেরোনোর মাঝখানে টোটাল সবকিছু স্যানিটাইজ করতো। তো তার মানে আপনি দরজাটিকে পিঠ দিয়ে তাকায় মানে দাঁড়িয়ে থাকবেন, জাস্ট টিং করে একটা বেল পড়বে, আপনি 1 মিনিট সময় পাবেন উল্টা ঘুরে দরজাতে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা পড়ার। এরপর 1 মিনিট শেষ, টিং করে একটা বেল পড়লো, দরজাটা খুলে শটান করে আপনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। 9 মিনিট টানা আপনি পরীক্ষা দিবেন, টিং করে আবার বেল পড়বে, আপনি সুন্দর করে আবার রুম থেকে বের হয়ে পাশের দরজার সামনে দাঁড়ায় থাকবেন। ঠিক আছে? এর মধ্যে যদি আপনার দেখা যাচ্ছে 9 মিনিটের জায়গায় 6 মিনিটে পরীক্ষা শেষ, কোনো সমস্যা নেই, এক্সামিনার আপনাকে বলবে যে ইউর এক্সাম ইজ ফিনিশ নাও, বাট ইউ হ্যাভ 2 more minutes, but you can not talk within this time, so you can wait sitting on this chair, right? And we are not allowed to verbally communicate with you anymore. এরকম বললো। আপনি দুইজন আমার ক্ষেত্রে এরকম হয়েছে টোটাল 17টা স্টেশনের মধ্যে নলেজ স্টেশন গুলাতে কয়েকটাতে এরকম হয়েছে যে খুব অড ভাবে দুইজন দুইজনের দিকে তাকায় 3-4 মিনিট বসেছিলাম অড ভাবে। তো এইটা হচ্ছে যে পরীক্ষা। তা আপনারা মোটামুটি বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে যে কিভাবে পরীক্ষাটা হয় পরীক্ষার দিনে? ভাইয়া এবং আপুরা কোনো ধরনের কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, তো কোনো ধরনের কনফিউশন নাই ধরে নিচ্ছি। তো এরপরে যেটা হয় যে এবার আসেন যে আমরা আলাদা আলাদা ভাবে স্টেশন গুলা আমরা একটা হালকার উপর ঝাপসা একটু দেখে নিব। তো প্রথমে আসেন যে আমরা নলেজ স্টেশন গুলাতে আমরা একটু দেখি যে কিভাবে পরীক্ষাগুলো হয়। তো প্রথম কথা হচ্ছে যে এই আমি যখন এমআরসিএস পার্ট বি এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, তো তখন হচ্ছে যে আমি বাজারে যে নোট টোট যাগুলো আছে তুর্কি সালা টালা ইত্যাদি আমি নিয়ে আমি পড়াটা শুরু করছি, বিশাল পড়াশোনা করতেছি। তা আমি তো যখন এই যে অ্যানাটমি ট্যানাটমি পড়তেছি তখন আমি মনে করছি যে আমাদের দেশে কি হয় যে ওই যে 10টা অস্কি স্টেশনের মধ্যে যেগুলো এই যে নলেজ বেস থাকে এগুলোতে আমরা তো লিখি না, লেখাটাকে থাকে যে আইডেন্টিফাই দিস স্ট্রাকচার, তারপরে কি যেন আইডেন্টিফাই দিস ইনস্ট্রুমেন্ট, টেল 3 ইউজ অফ দিস ইনস্ট্রুমেন্ট, আপনারা এরকম লেখেন না? আমি তো মনে করছি যে এরকম অ্যানাটমি পড়তেছি আমার কি এরকম লিখতে লিখতে হবে, আমি খুব সুন্দর লেখালেখি প্র্যাকটিস করছি বুঝছেন বলদের মতো। তারপরে 3 মাস পরে যে শুনি যে আসলে নাকি এইগুলা কোনো লেখালেখির কিছু নাই, পুরাটাই কথাবার্তা। বুঝতে পারছেন? আপনারা কেউ কি আছেন আমার মতো বলো যে আপনারাও মনে করছেন যে এরকম রিটেন টিটেন হয় নাকি আপনারা সব জানেন? এই সিয়াম ভাই কি অবস্থা, আপনি কি জানতেন এগুলো সব রিটেন হয় না ভাবে হয়? ভাই এক পাস পরে জানছে। এই যে যাক, আমার মতো পাওয়া গেছে, কিন্তু আপনি আমার সাথে একটু কম আর কি, তাই না? আমি আর বিশাল বলো আমি 3 মাস পরে জানছি। আচ্ছা, সুজানা আফরিন এবং সুমাইয়া ইসলাম আপু দুইজনে হাত তুলছেন, বলেন কোনো সমস্যা নেই, কি কি জিজ্ঞাসা করতে চান? না ভাই, আমরাও ভাবছি যে মনে হয় মানে অস্ক্রিন দেখতে ও হয়। যাক যাক যাক, আমি মনে করছি আমি একাই বলদ। দেখছেন আমার মতো অনেক মানুষই আছে। আচ্ছা ঠিক আছে। তো আমি মনে করতাম বুঝছেন, তো পরে অনেকদিন যে জানছি আর কি টোটাল জিনিসটাই আসলে আপনার ভাইবা। হ্যাঁ, যেটা হয় যে আপনার অ্যানাটমি স্টেশন পরীক্ষাতে আপনি যে টিম করে মানে বাইরের যে দরজা মানে আসলে নলেজ বেসড যে স্টেশন গুলা এগুলার বাইরের দরজাতে তেমন গুরুত্বপূর্ণ কিছু লেখা থাকে না। অ্যানাটমিতে সর্বোচ্চ লেখা থাকতে পারে যে ইন দিস স্টেশন দরজাতে ইউ উইল বি এক্সামিনড অন ইউর অ্যানাটমিক্যাল নলেজ অফ লোয়ার লিম্ব অর সামথিং লাইক দ্যাট। ঠিক এরকম একটা জাস্ট এক কথা লেখা আছে। তারপরে ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে আপনি দেখবেন যে আপনার এক্সামিনার দাঁড়ায় আছে কিংবা টেবিলে বসে আছে, এবং 4টা সিনারিওর যে কোনো একটা হইতে পারে। হয় আপনার দেওয়ালে
বিশাল বড় বড় পোস্টার টাঙানো, বুঝছেন? এই যে ধরেন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন না, এই ছবিটাই ধরেন একটা বিশাল বড় করে একটা পোস্টার হিসেবে টাঙায় রাখছে। এইরকম এই ডিসেকশন মানে একদম লাইভ কিংবা লাইভ ক্যাটাগরি ডিসেকশন টাইপের আপনার ছবি টাঙানো থাকে দেয়ালে, কিংবা আপনার সরাসরি ডিসেক্টেড স্পেসিমেন যেগুলা ধরে টরে আমরা ধরেন আমাদের অ্যানাটমি আমরা ফার্স্ট ইয়ারে যে পড়াশোনাগুলো করতাম, ওই টাইপই ধরেন একটা ফরমালিনে ভেজানো অ্যানাটমিক্যাল ডিসেক্টেড মডেল, কিংবা একটা প্লাস্টিকের একটা ক্যাডাভার মডেল, কিংবা একটা বোনসের মডেল। তাহলে বুঝতে পারছেন 4টা জিনিসের যে কোনো একটা কিন্তু আপনি ঘরে ঢুকে দেখবেন যে এই জিনিসটা থাকে। তো তারপরে কি হবে, আপনি ঘরে ঢুকে দেখবেন যে বিশাল বড় বড় পোস্টার টাঙানো। তারপরে পোস্টারে কি থাকবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ছবিতে যে আপনার এই যে একটা, এটা কি, এটা বুঝতে পারতেছেন কেউ এটা কিসের ছবি? এই ভাইয়া আপুরে এটা কিসের ছবি? এটা হচ্ছে যে আপনার কিউবিটাল ফোসা, বুঝছেন, হাতে কিউবিটাল ফোসার ছবি। তো এরকম একটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো 1, 2, 12, 13 হ্যান ত্যান বহুত কিছু লেখা। তো এর মধ্যে দেখছেন যে 4 এবং 12-তে গোল্লা দেওয়া। তো এইরকম থাকে যে আপনার ধরুন অনেকগুলো স্ট্রাকচার আছে, এর মধ্যে আপনার 2-3টা স্ট্রাকচারে এরকম তীর দিয়ে কিংবা গোল্লা দিয়ে লেখা থাকবে যে ABCDE, কিংবা আপনার 2-এ গোল্লা দেওয়া, 10-এ গোল্লা দেওয়া, 13-তে গোল্লা দেওয়া। আপনার এক্সামিনার আপনাকে বলবে যে ভেরি কেয়ারফুলি অবজার্ভ দ্য ফলোইং ফিগার অ্যান্ড আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার 2, 4, 12 অ্যান্ড 15। এরকম, বুঝতে পারছেন? কোনো কিন্তু বলবে না যে এটা মানে কি, এটা মানে কি, এগুলা জাস্ট এইটাই বলবে যে আপনি খুব মনোযোগ সহকারে এই ছবিটার দিকে তাকান এবং আপনি এই স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করেন। এবার আপনি খুব একদম মনোযোগ টনোযোগ সহকারে আপনি স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করবেন। এরপরে আপনার ওইখান থেকে আপনার পরবর্তী কোশ্চেন ফলো আপ শুরু হবে, বুঝছেন? পরবর্তী ফলো আপ হবে কি, যে ধরেন আপনি আচ্ছা বলেন তো দিকে 4 নম্বর যে গোল্লা দেওয়া আছে 4 নম্বরটা আসলে কি তো বলতে পারবেন? ব্রাকিয়াল আর্টারি। হ্যাঁ ব্র্যাকিয়াল হ্যাঁ ব্রাকিয়াল আর্টারি। আর 12 নম্বর যে গোল্লা এটা কি 12 নম্বর? মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ, এক্স্যাক্টলি। মিডিয়ান নার্ভ। তো তো আমার ধরেন আপনার হলো, তো আপনি কিন্তু বলবে না যে এটা মিডিয়ান নার্ভ। হ্যাঁ, তো পরের কোশ্চেনটা হচ্ছে যে এবার আপনি কিন্তু এবার ও ঝড়ের গতিতে হ্যাঁ একের পর এক কোশ্চেন করতে থাকবে। সো আপনি যখন বললেন যে 12 মিডিয়ান নার্ভ, ওর পরের কোশ্চেনটা হচ্ছে সো হোয়াট ইজ দ্য রুট ভ্যালু অফ দ্য স্ট্রাকচার 12? হ্যাঁ, এরকম। তো তার মানে কি আপনি এবার যদি 12 যদি মিডিয়ান না বলে আল্লাহর ওয়াস্তে রেডিয়াল নার্ভ বলে ফেলেন, তাহলে কিন্তু আপনার রুট ভ্যালু এই না, এটাও কিন্তু গেল গা, বুঝছেন? এরপর আমাদের পরের কোশ্চেনটা হবে সো হুইচ আর দ্য মাসলস দ্যাট আর সাপ্লাইড বাই দ্য স্ট্রাকচার 12? আপনি যদি আবারও মিডিয়ান না বলে রেডিয়াল করেন, এটাও গেল গা, বুঝছেন তো? তার মানে এটা চেইন রিঅ্যাকশন টাইপের শুরু হয়ে যায়। তো এইরকম ভাবে আপনাকে ও ঝড়ের গতিতে 18 থেকে 20 লাখ মতো কোশ্চেন করবে, এবং এই কোশ্চেনে যেটা হয় যে আপনি উত্তর বলবেন, ও টাস টাস করে মার্ক দিতে থাকবে, বুঝছেন? তো আমরা মাঝে মাঝে একটা কোশ্চেন আসে না যে আচ্ছা না কি জানি দুবাইয়ের এক্সামিনার ভালো কি ইংল্যান্ডের এক্সামিনার খারাপ? আমার তো বিশাল ভয় লাগতো আমি যখন লন্ডনে পরীক্ষা দিছি, আল্লাহ লন্ডনের এক্সামিনাররা না জানি পশ হবে, ঝাড়িঝুড়ি মারবে। তো কিন্তু আমাদের স্যাররা থাকে না যে আপনাকে বললো যে এই কয়েকটা নার্ভের নাম বলো কিংবা এই নার্ভের 5টা কাজ বলো, আপনি প্রথমে এমন একটা বললে, কিছু একটা বললেন, শুনে স্যার চেতে গেল, এই এটা কি বলছে, এটা একটা বেসিক, এটা 1 নম্বরে কেন তুমি বললা, চিল্লাচিল্লি করে তুমি ফেল। তো এমআরসিএস এ কিন্তু এটা কোনো সুযোগ নাই, বুঝছেন? যে লোকটা আপনার পরীক্ষা নিচ্ছে ওর কোনো ধরনের সাবজেক্টিভ ইভ্যালুয়েশনের কোনো সুযোগ নাই। আপনি এক একটা কথা বলবেন, ওর কাছে আপনার একদম অ্যান্সার শিট আছে, বুঝতে পারছেন? আপনি ধরেন ও বললো যে নেম 3 মাসল দ্যাট আর সাপ্লাইড বাই এ নার্ভ কে, তো আপনি যে মাসলের নাম বলবেন ও একটা 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 করে টিক দিবে, তারপরে লাস্টে ওর পাশে 3 এরকম ভাবে লিখে রাখবে যে ও যে এই ফাংশনটা পছন্দ করে কিংবা ও যে এইভাবে বললে পছন্দ করে, এরকম কোনো ইয়ে নাই। ওর কাছে যে অ্যান্সার শিট আছে ওইভাবে আপনি বললে মার্ক পাবেন, না এলে আপনি পাবেন না, বুঝছেন? তখন এর মধ্যে কাহিনীটাকে আছে কি, তার মানে বুঝতে পারছেন তো যে আসলে এক্সামিনারের উপর আসলে কিছুই নির্ভর করে না। আর এইখানে একটা তাহলে একটা কাহিনী কি, যে চাইলে কিন্তু আপনি ধরেন আমাদের মাঝে মাঝে আসে না পরীক্ষা দিতে দিতে যে পেটে আসতেছে কিন্তু মুখে আসতেছে না, এটা কিন্তু পরীক্ষার মধ্যেও হয়। তো এখানে কিন্তু একটা টিপস আছে যে চাইলে কিন্তু আপনারা এই কোশ্চেন আপনি কিন্তু চাইলে স্কিপ করতে পারবেন, বুঝছেন? ধরেন আপনি টানা 10টা কোশ্চেন নিয়েছে, 11 নম্বরটা পারতেছেন না, আপনি চিন্তা করলেন, অর্থাৎ মনে হলো যে না, আমার পেটে আসতেছে মুখে আসতেছে না, আপনি বলতে পারবেন যে সো ক্যান আই স্কিপ দিস কোশ্চেন অ্যান্ড মে আই অ্যান্সার দ্য কোশ্চেন লেটার? সো বলবে হ্যাঁ ওকে, সো আই উইল স্কিপ 11 আই উইল গো টু দ্য কোশ্চেন 12, এরকম বলে যাবে। পরে আবার সবগুলো শেষ হয়ে গেলে তখন কোনো কোনো এক্সামিনার থেকে ভালো নিজেই বলে যে স্কিপ করে যাওয়া কোশ্চেনটা তুমি অ্যান্সার দিতে চাও কিনা,
আর যদি একটু খাইস্টা টাইপের হয় সে কিছু না বলে বসে থাকবে, আপনাকে তখন বলতে হবে সো previously I have skipped a question, so can you please tell me the question again so that I can answer them? বললেন, তখন আবারও বললো, এবার আপনি আবার কোশ্চেন মানে আবার উত্তর দিলেন। তো বুঝতে পারছেন তো সবাই এই ভেজালটা, যে চাইলে কিন্তু আপনারা কোশ্চেন পাস করতে পারেন এবং ওইটা আবার পরে উত্তর দিতে পারবেন। এই বুঝতে পারছেন তো? বুঝতে পারলে হ্যাঁ বলতে হবে, নাহলে আমি মনে করি যে জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আমি মনে করি যে মাইক্রোফোন আমার মাঝে মাঝে মিউট হয়ে যায়। হুম। তো আর এর সাথে যেটা হয় যে এখানে একটা ভেজাল আছে, কোন কোন কোশ্চেন থাকে আবার ইন্টারলিঙ্ক, দেখা যাচ্ছে 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ স্ট্রাকচার 18, 18 নম্বর কোশ্চেন হচ্ছে টেলিং দ্য ফাংশন অফ দ্য 18, 19 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য মাসল সাপ্লাই দ্য 18। তার মানে কি একটা এর সাথে রিলেটেড। 16 আপনি অ্যান্সার না করলে 16, 17, 18 কোনোটাই পারবেন না। তখন এক্সামিনার বলে সো দ্য ফলোইং 3 কোশ্চেন্স আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার, সো আই হ্যাভ টু স্কিপ অল দিস 3 কোশ্চেন্স টুগেদার। এরকম একটা ও বলে দিবে, তখন ও একবার আবার পরে যায় আবার 3টা কোশ্চেন করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আর কি অ্যানাটমি হিসাব। সো প্যাথোলজি সেম, প্যাথোলজিতে তো অ্যানাটমি টাইপের না, মানে বাকি আমি নলেজ গুলা কিন্তু স্কিপ করে যাচ্ছি জাস্ট পরীক্ষার একটা আউটলুক দেওয়ার জন্য, কারণ আজকে তো আমরা কমিউনিকেশন নিয়ে বেশি আলাপ আলোচনা করতে হবে। ঠিক আছে, তো প্যাথো ক্রিটিক্যাল কেয়ার এগুলো সবই হচ্ছে যে নলেজ বেসড। মেইন জিনিসটা হচ্ছে যে সবই কিন্তু ভাইবা, কোনোটাই রিটেন না। প্যাথোতে মাঝে মাঝে হিস্টোপ্যাথোলজি কোনো ছবি টবি দিয়ে দেয়, ক্রিটিক্যাল কেয়ারে মাঝে মাঝে যে ব্যাংক চার্ট কিংবা এআরডিএস হইলে ওইটার কোনো এক্সরে ফিল্ম টিম ইত্যাদি দিয়ে দিয়ে দেয়, এইগুলো আর কি। ঠিক আছে, তো এরপরে আসেন আমরা হচ্ছে যে আহ এরপরে চলে গেল হচ্ছে যে আমাদের আহ, যে স্কিল সেশন, এবং স্কিলের মধ্যে আছে হিস্ট্রি, ইনফরমেশন গিভিং, ইনফরমেশন টেকিং, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং প্রসিডিওর, এইগুলা। তো আসেন তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা সেশন করব। হ্যাঁ, আলাদাভাবে ভয় পাওয়ার কিছু নাই যে আমি স্কিপ করে যাচ্ছি। তো আজকে আমরা যেই কাজটা করব যে শুধুমাত্র ইনফরমেশন এবং কমিউনিকেশন রিলেটেড, ইনফরমেশন গিভিং, তো এই জিনিসটা আসেন আমরা আমরা ডিটেলস আজকে যে আমাদের মেইন পড়া এটা শুরু করি। ঠিক আছে, তা আসেন হচ্ছে যে কমিউনিকেশন। তো প্রথম কথা হচ্ছে যে কমিউনিকেশনে কয়টা স্টেশন থাকে বলেন তো দেখি, মনে আছে কারণ? হ্যাঁ বলছিলাম এই যে দুইটা। এই প্রিয়াঙ্কা ভাই, হ্যাঁ 2টা। হুম, কমিউনিকেশনে 2টা স্টেশন থাকে। এখন অ্যাকচুয়ালি কমিউনিকেশন বলতে ওরা যেটা বোঝায় সেটাতে অ্যাকচুয়ালি 4টা স্টেশন থাকে অ্যাকচুয়ালি। তার মধ্যে 2টা স্টেশন হচ্ছে দি ইনফরমেশন গিভিং, আর 2টা হচ্ছে ইনফরমেশন টেকিং। ইনফরমেশন টেকিং যেটা ওইটা আসলে হিস্ট্রি নেওয়া হয়, বুঝছেন, কিন্তু এখানে তো আসলে আপনার রোগীর সাথে কমিউনিকেশন হচ্ছে, সো ওইটার মধ্যে ওইটাকে আমরা কমিউনিকেশনের যে ব্রড ক্যাটাগরি ওইটার মধ্যেই ফেলি। তো আজকে আমরা কথা বলবো ইনফরমেশন গিভিং এইটা নিয়ে। তো ইনফরমেশন গিভিং এইটা কিন্তু আবার 2 ধরনের, 2টা স্টেশন থাকে এবং 2টা আলাদা আলাদা। একটা স্টেশন হচ্ছে ইনফরমেশন গিভিং টু পেশেন্ট কিংবা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট। ওখানে আপনি একজন পেশেন্টের সাথে কথা বলবেন, বিভিন্ন ক্লিনিক্যাল সিনারিও থাকতে পারে, হ্যাঁ, যে কাউন্সেলিং কিংবা একটা গ্রিভিং কিংবা হচ্ছে যে ব্রেকিং দ্য ব্যাড নিউজ, এরকম আর কি বিভিন্ন 8-10টা এরকম সিনারিও আছে এগুলা। আর আরেকটা আছে সেটা হচ্ছে যে ইনফরমেশন গিভিং টু এ ডক্টর। আপনাকে যে হাসপাতালে যে শুধু যে রোগীর সাথেই কথা বলতে হয় তা কিন্তু না, আপনাকে কিন্তু আপনার প্রফেসরের সাথে কথা বলতে হয়। তো ওইটাও কিন্তু কথা একটা মানুষ কিভাবে বলবে ওইটাও কিন্তু একটা শিখার ব্যাপার আছে। তো ওইটাকে অনেকে বলে হচ্ছে যে টেলিফোন স্টেশন, আবার অনেকে হচ্ছে যে এটা জাস্ট ইনফরমেশন গিভিং টু ডক্টর এই স্টেশনটাও বলে। আমরা একদম ডিটেলস কি কি হয় আমরা কিছুক্ষণ পরেই যাচ্ছি। তো শুরুতে আসেন আমরা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এই জিনিসটা আমরা এই কমিউনিকেশনের এই জিনিসটা একটু দেখি। আপনারা এই যে দেখেন যে গিভিং অ্যান্ড রিসিভিং ইনফরমেশন, এইটার আন্ডারে যদি আপনারা যান, দেখতে পাচ্ছেন সবাই গিভিং অ্যান্ড রিসিভিং ইনফরমেশন। এখানে যদি আপনারা দেখেন যে এই দেখতে পাচ্ছেন সবাই যে মার্ক জি ভাইয়া। ডিস্ট্রিবিউশন যদি আপনারা দেখেন যে আমাদের যে 20 মার্ক কমিউনিকেশন স্টেশনের, এইটা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা। সেটা হচ্ছে যে আপনি যদি রোগীর সাথে ইনফরমেশন গিভিং টু পেশেন্ট এটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন 4, 12, 4 এই ভাগে ভাগ করে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের টোটাল এই পরীক্ষাতে আমরা যে 20 মার্ক পাবো তার মধ্যে 4 মার্ক হচ্ছে যে আমাদের ক্লিনিক্যাল নলেজের উপর,
12 মার্ক হচ্ছে আমরা কিভাবে পেশেন্টের সাথে কমিউনিকেশন করতেছি এটার উপর, আর 4 মার্ক হচ্ছে প্রফেশনালিজমের উপর। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সবার উপরে যে 4 লেখা তার উপরে একটা খেয়াল করছেন, সার্জন প্লাস লে এই কথাটা লেখা, এইটার মানে তো আপনারা কি জানেন? হ্যাঁ, সবগুলোর পাশে কিন্তু দেখবেন 111 লেখা, কিন্তু কয়েকটা স্টেশনের উপর সার্জন প্লাস লে লেখা। এটার মানে হচ্ছে যে আমাদের এই যে আপনি অধিকাংশ স্টেশনে আপনার কিন্তু আপনি রুমে ঢুকে দেখবেন যে আপনার একজন মাত্র এক্সামিনার আপনার পরীক্ষা নিচ্ছে। কোনো স্টেশনে, সেই কোনো স্টেশনগুলো কি কি, এই যে ইনফরমেশন গিভিং টু পেশেন্ট এবং হিস্ট্রি, এই দুইটা স্টেশনে আপনি আপনার স্টেশনে ঢুকে দেখবেন যে এক্সামিনার আসলে 2 জন বসে আছে। তার মধ্যে একজন থাকে হচ্ছে যে ডাক্তার, হ্যাঁ, উনি হচ্ছে সার্জন, আর আরেকজন থাকে হচ্ছে নন মেডিকেল, এমনি র্যান্ডম একটা মানুষ। আপনার ডাক্তার যিনি, উনি হচ্ছে যে আপনার এই টোটাল 20 মার্কের মধ্যে ওনার হাতে থাকে এই আমাদের ইনফরমেশন কমিউনিকেশন এইটাতে 12 মার্ক। উনি দেখেন যাচ্ছে ঠিক আছে আপনার ক্লিনিক্যাল স্কিল কিরকম, ডক্টর হিসেবে আপনি যা যা কথা বলতেছেন ইনফরমেশন গুলো সঠিক দিচ্ছেন কিনা। আর আরেকজন যে নন মেডিকেল একটা লোক বসে আছে তার হাতে থাকে কিন্তু 8 মার্ক। তার কাজ হচ্ছে যে এই যে আপনি রোগীর সাথে কথা বলতেছেন, এই কথাটা বলার সময় আপনি পর্যাপ্ত পরিমাণ মানবিকতা, এমপ্যাথি, সিম্প্যাথি, অ্যাক্টিভ লিসেনিং এইগুলো আপনি শো করতেছেন কিনা। বুঝতে পারছেন? শুধু যে ডাক্তার মানে জ্ঞান গর্ভ আলোচনা তা কিন্তু না। আপনাকে রোগীর লোকের প্রতি কিংবা রোগীর প্রতি সেন্সিটিভ আচরণ করতে হবে, ইনফরমেশন গুলো আপনাকে একটা সিস্টেমেটিক ভাবে দিতে হবে। এইটা আপনি দিচ্ছেন কিনা, মানবিক ভাবে আপনি রোগীকে ডিল করতেছেন কিনা, এইটা কিন্তু এই যে নন মেডিকেল যে এক্সামিনার সে ডিল করবে। বুঝতে পারছেন? এইটাকে আপনার সবাই বুঝছেন কিনা, যে আপনার সার্জনের হাতে থাকবে 12 মার্ক এবং আপনার লের হাতে থাকবে 8 মার্ক টোটাল। তো তাহলে আমাদের ঘটনাটা কি হয়, তারপর আপনি ধরেন এক্সামিনে ওখানে ঢুকলেন, ঢোকার পরে সাধারণত দরজায় আপনি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি কি হবে দেখাবেন, যে আপনি দরজার সামনে দাঁড়ায় আছেন, আপনার ওইখানে এরকম ছোট্ট করে একটা সিনারিও আপনাকে দেওয়া হবে, যে বিভিন্ন হইতে পারে ডামা, একটা হচ্ছে মোস্ট কমন কি কি আছে। ডামা মানে হচ্ছে যে আমাদের দেশে মানুষজনের ডিওআরবি নিয়ে চলে যায় না, হ্যাঁ, ডিসচার্জ অন রিস্ক বন্ড এরকম, কিংবা রিকোয়েস্ট। তো তো মানে কি আপনি রোগীরে বলছেন যে আরে বাবা কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে না, আমি থাকবো না, আমার টাকা নাই, আমার ভালো লাগতেছে না, বলে চলে যায়। আমরা তখন চিল্লাচিল্লি করে দেয়, হ্যাঁ কিচ্ছু দেওয়া যাবে না, বাড়ি চলে যান, কোনো ট্রিটমেন্ট নাই। তো ওদের দেশে কিন্তু ওরাও এরকম ভাবে এরকম ফালতু রোগীর লোক আছে যারা চলে যায়, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওদেরকে ঝাড়ি টুটি দেওয়া যাবে না, ওদেরকে খুব সুন্দর বুঝাইতে হবে যে কেন আপনি আসলে চলে যাচ্ছেন, কি সমস্যা, রোগীর অবস্থা যে আসলেই খারাপ। তো তারপরেও তারা দিন শেষে চলে যাবে, তো চলে গেলে আরো কিছু কাজকর্ম করতে হবে। এইটাকেই বলা হচ্ছে যে ডিসচার্জ এগেইনস্ট against মেডিকেল medical advice. অ্যাডভাইস হুইচ ইজ কল্ড ডামা। এটা একটা থাকে, এটা বেশ কমন। এরপরে আছে হচ্ছে যে আপনার ব্রেকিং ব্যাড নিউজ, একটা মানুষের ক্যান্সার ধরা পড়ছে, ওইটা আপনি এক্সপ্লেন করবেন। তারপর থাকে হচ্ছে অ্যাংরি পেশেন্ট, তার যে অ্যাংরি পেশেন্ট যে আপনার বারবার সে হাসপাতালে আসতেছে, সিরিয়াল পাচ্ছে না, আজকে অপারেশনটা হইতে পারতো, আজকেও ক্যান্সেল করছেন, এতক্ষণ ধরে নাটা খাওয়াটা রাখছেন, চেতে যাবে। এগুলো থেকে অ্যাংরি পেশেন্ট, কিছু থেকে অ্যাংরি মাদার, যে বাচ্চার অপারেশন কি ফালতু টালতু হচ্ছে, চেতে যাচ্ছে, এইরকম থাকে, এদেরকে কাউন্সেলিং করতে করতে হয়। তো আপনি এরপরে দেখলেন যে সিনারিও কি 1 মিনিটের মধ্যে মনের মধ্যে সাজায় নিলেন। এরপরে আপনি ঘরে ঢুকবেন, ঘরে ঢুকে দেখবেন যে 2 জন এক্সামিনার বসে আছে, চেয়ারে আর একজন মানুষ বসে আছে। এক্সামিনার 2 জন আপনার রোল নাম্বার টাম্বার শুনবে। এরপরে আপনি টোটাল 9 মিনিট ধরে ওই রোগীর লোকের সাথে কথা বলবেন। এই হচ্ছে যে আমাদের কিন্তু এই ইনফরমেশন গিভিং যেটা, এটা। তো এই যে আপনি ইনফরমেশন গিভিং টিভিং করতেছেন, এই সময় কিন্তু আপনার এবং রোগীর মাঝখানে কিংবা রোগীর লোকের মাঝখানে কোনো ধরনের ইনফরমেশন দেয়া দিয়ে থাকবে না, যে কোনো খাতা কলম টলম এগুলা কিছু কিছু থাকে না। তো যেই লোকটা আপনার টেবিলের উল্টা পাশে বসে আছে, ওকে কিন্তু একদম সাধারণত অ্যাক্টর থাকে, এবং তাকে কিন্তু একদম বলা থাকে, সে এত সুন্দর অ্যাক্টর, সে জানে যে আপনি এই কথাটা বলার সাথে সাথে চেতে যাবে, কিংবা যতক্ষণ না পর্যন্ত আপনি এই কথাটা সে বলবেন ততক্ষণ না পর্যন্ত সে থামবে না, একদম এরকম ভাবে সুন্দর স্ক্রিপ্ট ওয়াইজ তাকে সাজানো থাকে, তাকে বিভিন্নভাবে ঠান্ডা করতে হয়। তো তাহলে আসেন আমরা একটু দেখি যে এই যে কমিউনিকেশন যেটা আমাদের করা, এগুলো কিছু ফান্ডামেন্টাল রুলস আছে, যে কি কি আমাদেরকে অবশ্যই
ফরজ কাজ আমাদের করতেই হবে এই যে কমিউনিকেশন স্টেশন গুলাতে, সেটা হচ্ছে যে আমাদের সবসময় স্টার্ট উইথ দ্য গ্রিটিংস অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট হু ইউ আর। এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? একদম শুরুতে গিয়ে হ্যালো গুড মর্নিং, সো আই এম ডক্টর এই ওয়ান অফ দ্য, আপনি বলতে পারবেন যে এক্সাম ক্যান্ডিডেটস হেয়ার টুডে, এই বলবেন, ঠিক আছে? তার মানে আপনি কিন্তু বলতে হবে না যে আপনাকে যদি ইনফরমেশন দেয়া থাকে যে ইউ আর এ ST2 ডক্টর কিংবা ইউ আর এ রেজিস্ট্রার অফ সার্জিক্যাল অনকোলজি, তাহলে আপনি ওটাই বলবেন যদি আপনার ইনস্ট্রাকশন দেয়া থাকে। আর যদি আপনার কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে হু ইউ আর, তাহলে আপনি আপনার অরিজিনাল যেই পরিচয় সেটা দিয়ে শুরু করবেন। মানে আমি কি বলছিলাম যে হ্যালো গুড মর্নিং, I am Dr. Raghib Shahriar, one of the exam candidates here today. So, how can I help you today? এই যে তো সেকেন্ড কথাটা যে ask what does the, মানে এটা আছে তো কিভাবে তুমি হেল্প করতে পারবে। তো এবার হেল্প করতে পারার পরে তারপর ও বলবে যে ঠিক আছে ডাক্তার আমি আসছি হচ্ছে যে এই কারণে হ্যান এই সেই, ধরেন ওই বললো যে আমি আসলে আসছি, আমার আসলে ক্যান্সারের আজকে তো বায়োপসির একটা রিপোর্ট ছিল, ওই রিপোর্টটা তো আমার আজকে পাওয়ার কথা, এখন কি অবস্থা, তো এইটা আপনাকে বলবো। তখন আপনাকে প্রথমে হ্যাঁ ঠিক আছে আপনার এই ক্যান্সারের ধরা পড়ছে আপনি মরে যাবেন এসব বলা যাবে না। প্রথম কথা হচ্ছে যে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কতটুকু জানো। এমনও তো হইতে পারে যে আপনার সামনে যে পেশেন্টটা বসে আছে, পেশেন্ট ডাক্তার, উনি নিজে সার্জিক্যাল অনকোলজি প্রফেসর, তো তাকে আপনি যদি অনেক বুজুং বাজুং করে বোঝাচ্ছেন তাহলে হবে? তাহলে তো হবে না। এই জন্য আসলে ফান্ডামেন্টাল রুল কি, রুলটা হচ্ছে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কত দূর জানেন। তার মানে কি কথাটা কিভাবে আগাচ্ছে দেখেন, যে প্রথমে ধরেন আমরা কিন্তু ওই যে কি নিয়ে যে ধরেন ব্রেকিং দ্য ব্যাড নিউজ এটা নিয়ে ধরেন আলাপ আলোচনা করতেছি। তো আপনার কথাটা হলো প্রথমে যে হ্যালো গুড মর্নিং, আই এম ডক্টর রাগিব শাহরিয়ার, one of the exam candidates here today. So today we are here to discuss about your patient diagnosis or reports. So how can I help you today? ও বললো যে ঠিক আছে আমি আমার রিপোর্ট জানতে আসছি। তো তখন আপনি কি বলবেন? ওকে, সো বিফোর we discuss about your histopathology report, so may I please ask you what do you know so far? তুমি কতটুকু জানো? তখন রোগী দেখা যাচ্ছে যে এটা যে কোনো সিনারিওতে কিন্তু আপনি এইভাবে আগাবেন। ধরুন আপনি অ্যাংরি পেশেন্ট, মা আপনাকে বলতেছে আমার ছেলের কেন অপারেশন হচ্ছে না, তখন আপনি এইভাবে বলবেন যে না ঠিক আছে আপনার কথাবার্তা ঠিক আছে বলবো কেন অপারেশন হচ্ছে না আমি আপনার সাথে বলবো, কিন্তু আপনি আগে বলেন যে আপনি আপনার ছেলে সম্পর্কে কতটুকু জানেন। ঠিক আছে, তার মানে আপনি ওই গরুর রচনা নদীর রচনা আছে না, যে কি জানি আপনি পড়ে আসছেন নদী কিন্তু আসলে পরীক্ষাতে আসছে গরু, তাহলে কি করতে হয়, গরুর নদীতে নামায় নদী সম্পর্কে লিখে আসতে হয়। ঠিক সেম, আপনি যদি এগুলা মনে রাখেন আপনার যেই পেশেন্টই আসুক যেই সিনারিও আসুক আপনি কথা কন্টিনিউ করতে পারবেন। তাহলে প্রথমে গ্রিটিংস, আপনি কে, আজকে আপনি কেন আসছেন, তারপরে জেনে গেলেন কেন আসছেন, এরপরে আপনি রোগীকে জিজ্ঞেস করবেন তুমি কতটুকু জানো। জানার পরে এবার বললো হ্যাঁ ঠিক আছে ওকে, ও বললো যে ঠিক আছে হ্যাঁ আমি জানি যে আমার এরকম একটা কি জানি একটা হয়েছে পেটের মধ্যে টিউমার, তারপরে টিউমার থেকে মাংস পরীক্ষা করছে এই। এরপরে আপনি বলবেন যে ওকে ইয়া, সো এবার ওকে বলতে হবে যে না ঠিক আছে তুমি জানো, খুব ভালো। বুঝছেন, আমাদের দেশে আমরা তো যে রোগী যদি মাঝে মাঝে বলে যে ডাক্তার আমি তো গুগল করে দেখে আসছি যে এরকম করলে এমন হয়, তখন তো আমরা কি কাজ করি, প্রথম কাজ হচ্ছে একটা ঝাড়ি মারি। আপনার এত বেশি বুঝতে বলছি, এত বেশি বোঝার দরকার আছে আপনার, তাই না? কিন্তু বিদেশে কিন্তু এটা করা যাবে না, বুঝছেন? রয়্যাল কলেজ ওরা ধরে নেয় যে যদি কোনো রোগী বলে যে ওকে ডক্টর আই জাস্ট গুগল মাইসেলফ অ্যান্ড আই জাস্ট কেম টু নো that tummy pain is very serious symptom of tummy cancer, যদি বলে কোনো চেতাচেতি নাই, বলতে হবে ওকে ইয়া, সো this is very appreciable that you are very concerned about your disease and you researched something to know. This is very appreciable, but first of all let us discuss about the disease. So do you want to know from me that what your report says? ঠিক আছে, যে জিজ্ঞাসা করা রোগী জানতে চায় কিনা। এমনও কিন্তু হইতে পারে যে রোগী এখন জানতে চায় না, হ্যাঁ রোগী বলবে যে আমি আমার বাবা মাকে সাথে নিয়ে আসি, তখন আপনি আমাকে বললেন। সো বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে ডু ইউ ওয়ান্ট টু নো, সো ডু ইউ ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট ইউর রিপোর্ট টুডে, এরকম। তখন ও বললো যে ঠিক আছে, এরপর হ্যাঁ আমি আমাকে বলেন আমার রিপোর্টে কি আসছে। এরপরে আপনি যখন বলবেন, দেখছেন আমি লাল কালি দিয়ে কি লিখে রাখছি, 4 নাম্বার কথা, নেভার ইউজ মেডিকেল জার্গন। জানেন তো এটা, আপনাদের মধ্যে কেউ ওইটি পরীক্ষা দিচ্ছেন? আমাদের এই যে আজকে অনলাইনে এখন 12 জন আছে, হাত তোলেন তো দেখি কেউ ওইটি পরীক্ষা দিচ্ছেন কিনা, অকুপেশনাল ইংলিশ টেস্ট।
সুজানা আপু দিছেন নাকি এই অনিমেষ ভাই হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম ভাই, আমি ওয়েট না হ্যাঁ ভাই প্রিপারেশন আমি নেওয়ার নাই। সময় এক্স্যাক্টলি এইভাবেই প্রিপারেশন হ্যাঁ এই তো নিচ্ছিলাম। ভাই আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম ওইটি দিলে বুঝছেন এটা একটা ভাইস ভার্সা এমআরসিএস দিলে ওইটির এই পার্টটা খুব ইজি হয়ে যায় আবার ওইটি দিলে এই এমআরসিএস এর এই পার্টটা কিন্তু খুব ইজি হয়ে যায় বুঝছেন যে মেডিকেল জার্গন ইউজ না করে একদম মানে বিরত থাকা কোনোভাবেই ঠোঁটের আগে কোনো মেডিকেল জার্গন আসা যাবে না বুঝছেন মানে অ্যাবডোমেন না টামি ঠিক আছে ইউরেথ্রা না ওয়াটার ওয়ে বুঝতে পারছেন এইগুলা ক্যাথেটার না একটা এই রাবার টিউব তারপরে এন্ডোস্কোপি সম্পর্কে আপনি বুঝাইতে যাবেন বলতে হবে যে ওকে সো এ টিউব ওয়াজ introduced to your feeding way on mouth and there was a camera it took picture and a part of your flesh was taken বুঝছেন এইসব মানে একদম খাঁটি ইংলিশ আর কি লেমন ল্যাঙ্গুয়েজে বুঝাইতে হবে এটা একটা জিনিস তারপরে এখানে একটা 5 নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাতে অনেক মার্ক আছে মানে এটাতে একটা 4 নম্বর তো বুঝছেন আপনি যেই দেখবেন যে ফট করে এন্ডোস্কোপি উচ্চারণ করে ফেলছেন সাথে সাথে দেখবেন ওই যে ওই পাশে একটা লেমন ছিল না যে 8 মার্ক নিয়ে বসে আছে খেস 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 করে কি জানি লিখবে বুঝছেন তাহলে বুঝবেন ঘটনা শেষ 8 এর মধ্যে এক গেল গা এই 8 এর মধ্যে আরেক মার্ক কিভাবে যাইতে পারে এই যে দেখেন 5 নম্বরে কি লিখছি গিভ ইনফরমেশন ইন বিটস নেভার টেল এ প্যারাগ্রাফ অ্যাট ওয়ান্স একটা রোগীকে আপনি ধরেন আপনি এখন কি বলবেন যে আপনি টোটাল বায়োপসি রিপোর্টটা রোগীকে বুঝাচ্ছেন একটানে যদি বলতে থাকেন যে এই হয়েছে সেই হয়েছে হয়েছে ক্যান্সার মানে এই ক্যান্সার মানে সেই রোগীর তো মাথা টাথা আওলাই যাবে বুঝছেন ওইটিতেও কিন্তু এই জিনিসটা ছিল যে 3-4টা কথা বলার পর পর কিন্তু রোগীকে জিজ্ঞাসা করতে হয় আপনি বুঝতেছেন তো হ্যাঁ ওইটিতে আবার এই কথাটা বারবার প্যারাফ্রেজিং করতে হয় একবার এক এক কথা আছে যে okay so endoscopy means that a tube with a camera will be inserted through your mouth and there is a camera within the tube by which we can see the pictures of your tummy within your tummy so do you understand what I have told you so far এইভাবে 3টা লাইন বললেন জিজ্ঞাসা করতে হবে এই তুমি বুঝতেছো তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড আর উই অন দ্য সেম পেজ হ্যাভ ইউ গট ইট এইভাবে কিছুক্ষণ পর পর 4-5টা লাইন বললেন রোগীরে জিজ্ঞেস করতে হবে বুঝতেছো তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ওই যে লেম্যান যেটা এক্সামিনার ও এই জিনিসটা বারবার শুনতে চাবে যে আস্ক এগেইন এন্ড এগেইন ইফ হি আন্ডারস্ট্যান্ডস এই এরপরে হচ্ছে যে আপনার ধরেন মেইন কাজকর্ম শেষ আপনি কাউন্সিলিং সবকিছু করছেন তো এর মাঝখানে আমাদের এরপরে কিন্তু সব শেষে আপনি যাই করেন না কেন পরীক্ষার লাস্টে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে আপনি সবকিছু বুঝছেন তুমি সবকিছু বুঝছো কিনা সো হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং দ্যাট আই হ্যাভ টোল্ড ইউ সো ফার অ্যান্ড ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং এলস এই সে কিছু জিজ্ঞাসা করতে চাইতেই পারে দেখা যাচ্ছে ওর স্ক্রিপ্টে এটা লেখাই আছে সবকিছু বলছে এই সবার লাস্টে ফট করে একটা কথা বললো যে না ঠিক আছে ডাক্তার আমার বাবা মা দুইজনেরই তো ক্যান্সার ছিল আবার আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু হাই কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ও কিন্তু বসেই ছিল ওকে বলা আছে যে এই পরীক্ষার্থী যতক্ষণ না পর্যন্ত তোমাকে জিজ্ঞাসা না করবে যে তুমি আর কিছু বলতে চাও কিনা ততক্ষণ পর্যন্ত তুমি মুখ থেকে এটা বেরই করবা না আর ও যদি মুখ থেকে এটা বের না করে তাহলে আপনাকে মার্ক পাবেন না আপনি 2 বুঝছেন তো এই জন্য অবশ্যই ওকে জিজ্ঞাসা করতে হবে যে আমার সব বলা শেষ তুমি সব বুঝছো কিনা তোমার আর কিছু জিজ্ঞাসা করা আসছে কিনা এরপরে ও যদি বলে যে সবকিছু আমার জিজ্ঞাসা করা শেষ লাস্টে অবশ্যই সামারাইজ করতে হবে এতক্ষণ পর্যন্ত যা বললো যা কথা হয়েছে সবকিছু সামারাইজ তার মানে কি কথাটা ফিনিশিং হবে কিভাবে বুঝতেছেন তো এতক্ষণ ধরে আপনি বায়োপসিটা সব বললেন লাস্টে জিজ্ঞাসা করলেন সো দ্যাট এন্ডস আওয়ার সেশন টুডে so have you understand everything that I have told you so far ও বলল yes so do you want to know anything else ও বলল যে no এরপর আপনি বলবেন কি okay so that means you have understood everything so let me summarize what I have told you so far বলে এরপর আপনি আবার 10-15 সেকেন্ডের মতো বলবেন যে okay so today we talked with you about your biopsy report and what the report means and based on the report what will be your treatment plan in the future and I have told you also the merits and demerits of all the treatment options today okay so have you got them all summarize কিন্তু করে ফেললাম এই তারপরে এরপরে এমন কিন্তু হইতে পারে যে আপনার হইতে পারে না যে আপনার কাউন্সিলিং আপনি সব করে ফেলছেন কিন্তু 9 মিনিটের কোনো ঘন্টা পড়ে নাই
হইতে পারে না? এমন কিন্তু হতে পারে যে আপনার 8 মিনিটে শেষ, 7 মিনিটে শেষ। তখন কি আপনি বসে থাকবেন? তাই না? তখন কিন্তু বসে থাকলে কিন্তু মার্ক কাটা যাবে, বুঝছেন? কারণ তখন জিনিসটা তো ন্যাচারাল হইলো না। এটা কিন্তু ওইটিতেও এটা সেম যে বসে থাকলে মানে মার্ক কাটা যায়। যে আপনি কথা আগায় নিতে পারতেছেন। তখন আপনি যদি ওই সময় যদি বসে থাকেন আরো কিছু কথা বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে ঠিক আছে যে so that's the ends our session today. So if you want to know anything more, never hesitate to call me or never hesitate to contact our hospital again. So this is my number, this is the helpline number, এরকম বলবেন, বুঝছেন? যে এই কথাটা যে নেভার হেজিটেট টু কন্ট্যাক্ট ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং মোর, এই কথাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝছেন তো সবাই? এইটা অবশ্যই অবশ্যই বলতে হবে, স্পেশালি যদি টাইম লেফট থাকে। এই আর সবার লাস্টের কথা হচ্ছে, দেখেন লাল কালে দিয়ে লিখে রাখছি, সবাই পড়েন। Think as the patient as the dumbest and highest level of VIP of the country. You cannot be rude to the VIP at any moment. এই কথাটা আমাকে আমার এক বন্ধু বলছিল যে তুই যখন ওইটি পরীক্ষা দিবি কিংবা এমআরসিএস পরীক্ষা দিবি, সব কাউন্সিলিং স্টেশনে মনে করতে হবে তোর সামনে যে লোকটা বসে আছে এ হচ্ছে একদম প্রধানমন্ত্রীর আপন মামাতো ভাই এবং এর জন্ম থেকেই বলদ, এ কিছুই বুঝে না। তার মানে কি বলেন তো দেখি, এটা দুইটা সিগনিফিকেন্স আছে। প্রধানমন্ত্রীর আপন মামাতো ভাই মানে একটু বিশাল ভিআইপি, মানে ও যাই বলুক স্যার 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 তোর মাথায় মুখে ফেনা তুলে ফেলতে হবে। আর 2 নম্বর কথা কি, ওর জন্ম থেকেই বলদ, ওকে একদম ও যে একদম বলদের মতো করে ওকে বুঝাইতে হবে যে এইটা মানে এইটা, বুঝতে পারছো? তোমার কোনো প্রশ্ন আছে? বুঝছো কিনা সবকিছু? এই তাহলে আপনার কি 1 থেকে 10 এই টোটাল জিনিসটা বুঝছেন ভাই আপুরা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তো এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ কমিউনিকেশন। এই জিনিসটাও যারা এমআরসিএস এই ওইটি পরীক্ষা দেয় তারা কিন্তু এই জিনিসটা জানতে হয়। অ্যাক্টিভ কমিউনিকেশন জিনিসটা হচ্ছে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ আপনার, যখন আপনি রোগীর সাথে কথা বলতেছেন। সেটা হচ্ছে কি আমাদের কিন্তু মাঝে মাঝে হয় যে আমরা মুরব্বী বুড়া বুড়া স্যারদের চেম্বারে যাই, স্যাররা আমরা বলতেছি কথা, স্যাররা শুনতেছে না, ঘুমাই গেছে মোবাইল টিপতে টিপতে, এরকম হয়। তখন কিন্তু রোগী হিসাবে খুব মন টন খারাপ হয়। তো এইটা হওয়া যাবে না, এইটা রয়্যাল কলেজ আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে। আমাদের ভাবসাব এমন হইতে হবে যে আমি খুবই মনোযোগ সহকারে শুনতেছি, খুবই মনোযোগ। তো তাহলে সেটা আপনি কিভাবে ফুটায় তুলবেন? ফার্স্ট অফ অল একটা হচ্ছে যে অলওয়েজ রেসপন্ড টু দ্য পেশেন্টস ইমোশন, স্যাডনেস অ্যান্ড হ্যাপিনেস। মানে রোগী যা বলবে আপনাকে একটা রেসপন্স করতে হবে। তার মানে কি, ধরেন রোগী স্যাড, তো প্রথম কথা হচ্ছে ধরেন আপনি বললেন যে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, রোগী বলবে যে সো ডক্টর আই এম সাফারিং ফ্রম সিভিয়ার হেডেক ফর দ্য, মানে হিস্ট্রি সেশনেই ধরেন, এটা সব জায়গাতে এটা করা যায় যে আই এম সাফারিং ফ্রম সিভিয়ার হেডেক ফর দ্য লাস্ট 2 weeks অ্যান্ড দিস হেডেক ইজ কিলিং মি অ্যান্ড বিকজ অফ দিস হেডেক আই ক্যান নট স্লিপ ফর দ্য লাস্ট 2 weeks প্রপারলি। বললো না? আপনি এই যে বললাম কি, এই রোগী কে? এই রোগী হচ্ছে প্রধানমন্ত্রীর আপন মামাতো ভাই, সে 2 সপ্তাহ ধরে ঘুমায় না, মাথা ব্যথা, এটা তো খুবই সিরিয়াস ব্যাপার। আপনি দুঃখে ভেঙে যাবেন। This is, I'm very sorry. I'm very sorry to hear all of that. This must be very frustrating for you. This must be very tough for you. I can feel your pain. Okay, so let's work out. So how can we alleviate your pain? Okay, so can you please tell me? Can you please elaborate that? When does the pain started? বুঝতে পারছেন কিভাবে ঘটনাটা কিভাবে কি হলো? এটাতে হিস্ট্রিতে কিন্তু এই জিনিসটা খুব লাগে এবং আমাদের কমিউনিকেশনও লাগে। ফট করে রোগী বললো যে আমার তো বাবাও ক্যান্সারে মারা গেছে 50 বছর বয়সে। হ্যাঁ ঠিক আছে লিখলাম, ওকে, তারপরে মা কবে মারা গেছে বললেই কিন্তু শেষ, খেলা শেষ। বুঝতে পারছেন? যদি রোগী বলে যে ডক্টর মাই ফাদার ডাইড ফ্রম দ্য সেম ডিজিজ at the age of only 40, so yeah, this is very important and this must have been very tough for you that your father died from the same disease. Okay, so please don't worry, all the patient does not have the same fate from the same disease and will obviously help you. Okay, so you don't have to accept the same fate as your father. দেখছেন আমি একটু কিন্তু ইমোশনাল হয়ে গেলাম। যে বাবা মারা গেছে, বাবা মারা গেছে তো অতএব তুমি টেনশন করো না, মানে এই রোগ হইলেই যে তোমার বাবার মতো তুমিও মারা যাবা। উই আর হিয়ার টু হেল্প ইউ, আমরা তোমাকে হেল্প করার জন্য আছি, এই ব্যাপারটা ঠিক আছে? অলওয়েজ রেসপন্ড। এই সবাই বুঝতে পারছেন এই ব্যাপারটা? হুম, এই সিয়াম ভাই, অ্যাক্টিভ কমিউনিকেশন। জি ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, তো আপনার একটু কমিউনিকেশন হচ্ছে না তো। আচ্ছা, তো এরপরে সেকেন্ড হচ্ছে যে হেড মুভমেন্ট, যে আপনি রোগীর টোটাল টাইম বুঝছেন, হেড মুভমেন্ট এবং ভার্বাল রেসপন্স এই দুইটা, এবং 4 নম্বর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, তিনটা একসাথে। সেটা কি? সেটা হচ্ছে যে রোগী ধরেন অনেকক্ষণ ধরে আপনাকে একটা হিস্ট্রি বলতেছে, হ্যাঁ, তা আপনি যে খুবই মনোযোগ সহকারে হিস্ট্রিটা শুনতেছেন, এটা কিন্তু আপনাকে এই তিনটা জিনিস দিয়ে বুঝাইতে হবে। সেটা কি? আপনি মাথা নাড়াবেন, হ্যাঁ, এবং কিছুক্ষণ পর পর বলতে থাকবেন, ওকে, ইয়া, ইয়েস, ও আই সি, ইয়া, দ্যাটস ইম্পর্টেন্ট, ওকে, ইয়েস, ইয়া, ওহো, সো স্যাড, সো স্যাড। বুঝতে পারছেন কিভাবে কি করতেছি? মাথা নাড়াচ্ছি, ভার্বাল রেসপন্স করে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু ওর কথা শুনে যাচ্ছি, এবং বডি ল্যাঙ্গুয়েজ লাস্টে দেখছেন যে আমার এই লোকটা কিভাবে বসে আছে, খেয়াল করছেন যে একটা স্পিচ থেরাপিস্ট, মানে একটা সেই যিনি থেরাপিস্ট কাউন্সিলিং করতেছে, সামনের দিকে ঝুঁকে বসছে, খেয়াল করছেন নীল জামা পরা মেয়েটা। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কখনোই চেয়ারে হেলান দিয়ে পিছনে এলাই পড়ে আছে এরকম হওয়া যাবে না, বরং মানে একদম সামনের দিকে আগে আসাটাও অনেক ক্ষেত্রে বলা হয় অ্যাগ্রেসিভ, নিউট্রাল একটা পজিশন, ঠিক আছে, কখনো হেলান দিয়ে পিছনে একদম ঝিমাইতেছি এরকম হওয়া যাবে না। তাহলে অ্যাক্টিভ কমিউনিকেশনের টোটাল এই ব্যাপারটা কি আপনাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ। এরপরে লাস্ট আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের ব্রেকিং দ্য ব্যাড নিউজ। হ্যাঁ, তো ব্রেকিং দ্য ব্যাড নিউজ, এটা তো আমি বললাম যে আমাদের অনেক সময় আসে, তো ওইটার একটা স্পেসিফিক কিন্তু একটা ফর্মুলা আছে। একদম টাস করে, বাবা আপনার তো ক্যান্সার হয়েছে, আপনি আর 3 মাস বাঁচবেন বললে কিন্তু রোগী শেষ, হার্ট অ্যাটাক করে এখানে মরে যাবে। এই কারণে ধাপে ধাপে ব্রেকিং দ্য ব্যাড নিউজ করতে হবে। সেটা হচ্ছে ওদের একদম রিকগনাইজ এনএইচএস এর ফর্মুলা, সেটা হচ্ছে স্পাইকস। স্পাইকস কি? আসলে আমরা যাদের বলি কিভাবে একটা মানুষের ব্যাড নিউজ ব্রেক করতে হয়। এস মানে হচ্ছে সেটিং। প্রথমে আপনি ধরেন একটা মানুষকে বলবেন 5 মিনিট পরে যে বাবা আপনার ক্যান্সার হয়েছে, পুরো পেটের মধ্যে ছড়াই গেছে, এটা তো দাঁড়ায় দাঁড়ায় একটা বিষয় গ্যাঞ্জামের মধ্যে বলা যাবে না। কিভাবে বলতে হবে? একটা ওয়েল কাম অ্যান্ড কোয়াইট একটা রুমের মধ্যে আপনি এবং সে একটা পাশাপাশি চেয়ারে সামনাসামনি বসে আছেন, আপনাদের সামনে একটু পানির একটা গ্লাস আছে এবং একটা টিস্যু পেপার আছে, এরকম ভাবে বসলে কিন্তু ভালো, যে পরিস্থিতি একটু ঠান্ডা। তো তাহলে আমাদের এই সেটিংটা করে নিতে হবে। তাহলে সেটিংটা আমরা কিভাবে কি করতে পারি? যে আমরা কথাটা শুরু করতে পারি, ওকে, সো মিস্টার রাগিব, সো টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট ইউর report that we have gotten so far. And so before we start discussing, so let us sit here, and do you want anyone beside you to have beside you during the session? তো তখনও বলবে না ঠিক আছে আমি একা আছি। তো আপনি তেমন একটা বসলেন, রোগীদের বললেন যে একটু সিরিয়াস ব্যবস্থা করে আসেন, একটু ঠান্ডা মাথায় কথা বলবো, সেটিং কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে যে পারসেপশন, ওই যে বললাম যে রোগী জানে কিনা যে তার ক্যান্সার হয়েছে, কিন্তু আসলে ক্যান্সার হয় না, কিন্তু রোগী আগে ক্যান্সারে ভয়ে মরে পড়ে যাচ্ছে, এটাও হইতে পারে। তখন জিজ্ঞাসা করতে হবে, সো বিফোর উই গো ইনটু দ্য রিপোর্ট, সো ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ডাজ ইউ নো অ্যাবাউট দ্য ডিজিজ সো ফার? পারসেপশন হয়ে গেল। এরপরে ও বললো ওর মতো বললো, এরপরে আই ইনভাইটেশন, ওই যে বলা যে সো ডু ইউ ওয়ান্ট টু নো, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট ডিসকাসিং অ্যাবাউট রিপোর্ট, হইলো। এরপরে কে হচ্ছে নলেজ। এরপরে আপনি ধাপে ধাপে নলেজ দিবেন, এবং নলেজটা দিবেন কিভাবে বলেন তো দেখি? ওই যে ধাপে ধাপে 3-4 লাইন করে কিছুক্ষণ পর পর জিজ্ঞাসা করতে হবে বুঝছো কিনা, বুঝছো কিনা। এরপর ই হচ্ছে ইমোশন অ্যান্ড এমপ্যাথাইজ, এইটা খুব ইম্পর্টেন্ট। ক্যান্সার যে হয়েছে বলার সাথে সাথে আপনার অ্যাক্টর যে এমন অ্যাক্টর, কান্নায় ভেঙে পড়বে, বুঝছেন? তো কান্নায় যখন ভেঙে পড়বে তখন আপনি কি করবেন? আপনি আপনিও একটা ইমোশন দেখাবেন, তো সে এমপ্যাথি। কিভাবে গায়ে হাত দেওয়া যাবে না কখনোই। তো দিতে হবে কি কি? So, আপনি মুখে বলবেন যে ওকে, ইয়া, আই ক্যান। এমপ্যাথি মানে কি? ও যেটা ফিল করতেছে আপনিও আসলে সেটা ফিল করতেছেন, তাকে বোঝানো বারবার। তো আপনি তখন বলবেন, ইয়া, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন, আই নো দ্যাট ইট মাস্ট বি so tough for you to hear this kind of bad news. So do you want a glass of water or any tissue to wipe out your tears? এটা বললেন, এমপ্যাথাইজ করলেন। আরো ধরেন আরো ইমোশনাল হয়ে যেতে পারেন কিভাবে জানেন? ধরেন আপনার একটা ছেলেকে নিয়ে, ওর সন্তানের যে ক্যান্সার হয়েছে এটা আপনি বলতেছেন, আমার ইয়ে যে না, আমার স্টাডি পার্টনার, ওর মেইন পরীক্ষাতে কিন্তু এটা বলছিল যে ইয়া, সো মানে যখনই বলছে যে বাচ্চার এরকম স্প্লিন রাপচার হয়ে গেছে, মা তো কেন্দে কেন্দে অস্থির, একদম ইমোশনাল হয়ে গেছে। ওর সাথে সাথে, ইয়া, সো ইট মাস্ট হ্যাভ বিন ভেরি টাফ ফর ইউ, অ্যান্ড আই এম অলসো ফাদার অফ এ 7 years old
male baby. So I can totally understand if my baby had something similar, or if my baby was so sick, so what I would have done. Okay, so I can totally understand your situation. মানে একদম রোগীর মা একদম খুব জোশ হয়ে গেছে, হ্যাঁ তুমি আসলে বুঝতেছো, বুঝতেছেন তো? ও একদম বলতেছে যে আমারও তো বাচ্চা আছে তোমার মতোই সাইজ, আমি বুঝতেছি আমার বাচ্চার যদি আজকে এরকম হতো আমার কেমন লাগতো, তোমার যে কেমন লাগতেছে, তোমার বুকের মধ্যে কি হয়ে যাচ্ছে আমি খুব বুঝতেছি। এমপ্যাথি, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে কি হবে, রোগী মোটামুটি কান্নাকাটি করে একটু স্ট্যাবল হয়ে যাবে। এরপরে লাস্ট হচ্ছে এস হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড সামারি। তার মানে কি বলতে হবে যে মানে এটা তো শেষ না, তাই না? ওর যে ক্যান্সার হয়েছে, এটা তো মানে কিছু কোনো না কোনো সমাধান তো আছেই। তো তখন বলতে হবে যে না ঠিক আছে, সো ডোন্ট ব্রেক ডাউন, উই হ্যাভ এ ভেরি ক্যাপাবল সেন্টার, অ্যান্ড ইউ হ্যাভ দিস অপশনস অফ ইউর ট্রিটমেন্ট, সার্জারি, কেমো, অ্যান্ড কেমো উইল be done like this, surgery will be done like this, okay, so don't lose hope, we are with you, এরকম সেই এগুলা স্ট্র্যাটেজি বললেন যে ভেঙে পড়া কিছু নাই, সার্জারি করা যায়, কেমো দেওয়া যায়, রেডিও দেওয়া যায়, বিভিন্ন কিছু, এটা করলেই হয়, এটা করলে সে হয়। ক্লাসে তুমি বুঝছো? হ্যাঁ বুঝছি। সবার লাস্টে কি জিজ্ঞাসা করতে হবে, তুমি আর কিছু জানতে চাও কিনা? না আমি আর কিছু জানতে চাই না। ও যখন আর কিছু জানতে চায় না তখন লাস্টে কি করতে হবে, এই ভাইয়া পুরা কি করতে হবে, সামারাইজ করতে হবে, তাই না লাস্টে? সো লেটস সামারাইজ এভরিথিং সো ফার। বলে 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 এই যে আমি এখন মতো যা 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 বললাম, আমি এই আপনাকে বলছি, এই বলছি, আপনি এই শুনছেন, এই বুঝছেন, তো এতক্ষণ মধ্যে এই হয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর এভরিথিং। সো ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং মোর, ডোন্ট হেজিটেট টু কল মি অর কল আওয়ার হসপিটাল। ওকে, সো সি ইউ এগেন। সবাই বুঝতে পারছেন ব্রেকিং দ্য ব্যাড নিউজ? কোনো কোশ্চেন আছে ব্রেকিং দ্য ব্যাড নিউজের ক্ষেত্রে? হ্যাঁ, এই না ভাই, আচ্ছা। আর এর সাথে আমি একটা জিনিস লিখি নাই, মানে কিংবা বলি না, এটা মুখে বলে দিই, সেটা হচ্ছে যে এই যে বলছিলাম যে অ্যাংরি পেশেন্ট, অ্যাংরি এইগুলা, তো মাঝে মাঝে কিন্তু আপনাদের বিশাল অ্যাংরি অ্যাংরি লোক আসবে। হ্যাঁ, আমার ছিল অ্যাংরি পেশেন্ট, এমন একটা মানে কথা বলছি, বলার পরে হঠাৎ করে চেপে গেছিল, দাঁড়ায় টাড়ায়, টেবিল টেবিল ছাপটায় চারটায় একদম, মানে চেয়ার টেবিল উল্টায়, মানে বিশাল কাহিনী, বিশাল সেই 6 ফুট 3 ইঞ্চি একটা বিশাল লম্বা একটা মানুষ ছিল। তো পেশেন্ট যতই অ্যাংরি হয়ে যায়, দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে ওরা মানে গায়ে হাত দেওয়া, ইমোশনাল যতই হবেন, গায়ে হাত দিয়ে ইমোশনাল হতে যাবেন না, মাথায় হাত টাত বোলানো এগুলা করবেন না। আর রোগী দাঁড়ায় গেলেও কখনো আপনি কিন্তু দাঁড়াবেন না। হ্যাঁ, আপনার কিন্তু একটা রেসপন্স আসতে পারে, রোগী দাঁড়ায় গেছে, আমি সাথে সাথে দাঁড়ায় ওর রোগীর একটু গায়ে হাত দিলাম, আচ্ছা বসো বাবা বসো, এরকম কিন্তু এটা করা যাবে না। আপনি বসে বসে বলতে হবে যে ওকে, সো মিস্টার রাগিব, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড, সো প্লিজ কিপ ইট কুল, প্লিজ সিট ডাউন, লেট মি এক্সপ্লেন মাইসেলফ, আই হোপ দ্যাট এভরিথিং উইল বি ক্লিয়ার। ওকে, তার মানে আপনি বসে থাকবেন, গায়ে হাত দিবেন না, বসে বসে ওকে বারবার বারবার শান্ত করার চেষ্টা চালাবেন। এটা হচ্ছে একটা রুল। তো এর মধ্যে মানে অনেকখানি কথাবার্তা বললাম, তো আসেন আমরা একটা কাজ করি, আম, একটু আমরা আজকে 2-3টা একটু প্র্যাকটিস করি, কি বলেন, তাই না? আমরা তো আজকে চাইছিলাম যে একটা প্র্যাকটিসই। তো এই যে একটা প্র্যাকটিস সেশন, এই যে এইটা, আহ, এই যে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি লেখা আছে? তো চলেন আপনাদের মধ্যে কেউ কি, মানে আমি ধরেন একই জিনিসই আমরা একটা আজকে কাজ করতে পারি যে 2-3 জন আমরা একটু আজকে এই সেশনটা প্র্যাকটিস করব। আপনি হবেন ডাক্তার, আমি হব রোগী। এতক্ষণ যা যা কথা হইলো এটার বেসিসেই আপনারা আমার সাথে কথা বলবেন, এবং আমরা সবাই মিলে, মানে এখানে তো লজ্জা লজ্জা পাওয়ার কিছু নেই, সবাই মিলে লাস্টে আমরা একটু ফিডব্যাক নেবো যে এটা এটা করলে ভালো হতো, এটা এটা করলে ভালো হতো। ঠিক আছে? এটা করলে আই হোপ যে এটা খুবই ফ্রুটফুল হবে। তো আপনাদের মধ্যে কেউ কি আমার সাথে প্র্যাকটিসটা করতে চান? হ্যাঁ, কেউ করবেন? সিয়াম ভাই, হোয়াট এভার ইউ। বারবার সিয়াম ভাইরে বলতেছি কারণ সিয়াম ভাই আমার পরিচিত, আমাদের পার্টের চলার পথে উনি ছিলেন। সিয়াম ভাই, আচ্ছা ভাইয়া, কিন্তু মানে আমার এখন ওরকম প্র্যাকটিস নাই। আরে কারোরই প্র্যাকটিস নেই, আমার নিজের প্র্যাকটিস আছে নাকি? সর্বশেষ আমি পরীক্ষা দিচ্ছি 2022 সালে, বুঝছেন? মানে জাস্ট আমরা একটা ইসের জন্য যে কিভাবে কথাটা চালানো যায়, এবং লাস্টে আমরা একটা ফিডব্যাক দিয়ে দিলাম যে কিভাবে এটা করলে আমাদের ঝামেলা টামেলা হবে না, এবং এইভাবে আরো আমরা ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে? হুম, করি তাহলে নাকি? জি ভাই।
হ্যাঁ আচ্ছা দাঁড়ান, এর মধ্যে তো আবার হ্যাঁ, তাহলে আসেন আমরা একটু এটা পড়ে দেখি। হুম, ধরেন আপনার 1 মিনিট বাকি, আমি আর সিয়াম ভাই তাহলে কথাবার্তা বলতেছি, 1 মিনিট বাকি। তো টিং করে বেল পড়লো, সিয়াম ভাই আহ দরজা উল্টা ঘুরলো, দেখলো দরজা লেখা আছে এটা। আপনারা সবাই দেখেন এরকমই কিছু একটা লেখা টেখা থাকে। ওকে, তার মানে আমাদের এখানে কি যে আমরা এমন একটা রোগী রোগী হচ্ছে 55 বছর বয়স্ক একজন ট্রাক ড্রাইভার। উনি হচ্ছে যে গত সপ্তাহে আসছিলেন হাসপাতালে, আসার পরে পেটে ব্যথা নিয়ে মাঝে মাঝে হিমোপটাইসিস হয়। সরি, এটা হিমোপটাইসিস না, হেমাটোমেসিস হবে। মানে সে বমির সাথে রক্ত রক্ত যায়। তো তারপর হচ্ছে যে সে আপার যে এন্ডোস্কোপি করা হয়েছিল এবং একটা বায়োপসি নেওয়া হয়েছিল, তার স্টোমাকে একটা লেশন পাওয়া গেছিল এবং রিসেন্টলি বায়োপসিতে রিপোর্টে আসছে অ্যাডেনোকার্সিনোমা, এবং এটা আর্লি স্টেজ, এটা কিউরেটিভ ডিসেকশন করা যাবে। তো সার্জিক্যাল ম্যানেজমেন্ট দিলে হবে। তখন রোগী কিন্তু কিছুই জানে না, রোগী জানেও না যে তার ক্যান্সার হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে আপনাকে তাকে রিপোর্টটা তাকে বুঝাইতে হবে এবং তার ডিজিজটা অ্যাকচুয়ালি কি, এবং তাকে কাউন্সেল করতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, এবং তার ফিউচার ট্রিটমেন্ট প্ল্যান কি কি হবে এগুলো কিন্তু তাকে বুঝায় বলতে হবে, ঠিক আছে। এই এবং এবং তাকে এই সময় বিভিন্ন কোশ্চেন কোশ্চেনের উত্তর দিতে হবে, ঠিক আছে সিয়াম ভাই। জি ভাইয়া। একদম আমরা আর্ন করা, একদম আপনি ধরেন কিছুই জানেন না, এমআরসিএস এর কোনো ধরনের প্রিপারেশন নেন নাই, এইভাবে করে আমরা করি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এইখান থেকে তো আমরা বেরোয় আসবো যে আর কি কি করলে জিনিসটা অ্যাকচুয়ালি আয় করে। এতক্ষণ পর্যন্ত যা যা বলছি আপনি ওইটা একটু মাথায় রাখেন, যে স্পাইকস, ঠিক আছে, স্পাইকটা মনে থাকবে, যে সিচুয়েশন, তারপর হচ্ছে যে ওইভাবে করে করে আপনি করবেন। আচ্ছা জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দাঁড়ান, হ্যাঁ চলেন আমরা শুরু করি, ঠিক আছে। 1 2 3 স্টার্ট। Good evening. I'm Dr. Mutasim Mustafa. I'm a candidate of this session's exam, and I'm here to talk about your disease and the biopsy report pending right now. Okay. Yeah, so Doctor, nice to meet you. I am Mark Bevan. So I came here to this hospital to talk about my biopsy report. So last week another doctor had seen me, and I came with my tummy pain, and he told me to do a investigation, and he inserted some kind of tube within my mouth and took some flesh from my tummy and told me that a report will come and he will let me know everything. So today I cannot see that doctor. So can you please tell me what have been done in the last week? What was the exam for? Yes, I will get into that, but can I first know that what do you know about your disease till now? Okay, so I just told you right now that I just know that there was something tumor or like that within my tummy, and the doctor took a part of the tumor from my tummy and sent for a test. And now I am here to know about the test and what does the test say. Okay, thank you. That's very good. Right now I have the biopsy report, which was pending, which you gave last week, and it shows the tumor has turned into a cancer in your tummy in the organ named stomach. Do you understand what I'm speaking right now? Oh my God, doctor. Oh my God, that's really sad. That's really sad, doctor. Doctor, I'm Uh, gonna die, doctor. Doctor, no, I have just no, one little child. I'm it's gonna not the die. end I'm of the gonna world. die. Oh Can my you? doctor, I It's cannot okay. control myself.
Okay. Yes, it's really tough to hear that. Am I I gonna can die, feel your doctor? pain. Just let me be clear. Am I gonna die? No, it doesn't mean you're gonna die. There are a lot of a few, very few, there are some treatment options which we can perform on you, and that can cure the disease. We are here to talk about that right now. But Okay. right now, do you need some water or anything to calm yourself down right now? Yeah, doctor, the water will be helpful. Yeah. Okay. Okay. There's some. And right now, I'm going to speak about your biopsy report, which showed the tumor, which has turned into a cancer in your tummy. And and we are planning to perform a surgical procedure on you to cure the disease. Can you understand right now? And Okay, so what will be the surgery? We'll just cut all of my stomach. no, How I'm gonna eat? uh, not whole of your stomach. We are planning to cut the portion that is containing the tumor, and planning to uh, 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 remove that portion of the tumor and also a part of the stomach, and make the guts and your feeding way, which follows the stomach, and um, we're gonna join them to your stomach so you don't have any problem with your feeding and you can eat, so that you can return to your daily activities. Do you understand? Yeah, doctor. So, my one of my cousins had tumor and cancer, and what I know that he underwent a different sessions of chemotherapy, and all of his hairs went away. He went bald. So, do I need chemo or not? Right now, we are planning to perform this procedure on you, but we're gonna take advice from the oncology department of oncology about the disease and what they think about it. And there are some options about chemotherapy, and we're gonna uh, consult with them if you need it after the surgery, and then we can let you know about that. Okay, so you are not gonna tell me that, and another doctor will come and he will tell me about that. Is it right? Yeah. Yeah, for now, that is right. That is it. Okay, okay, okay. So that's assuring. Yeah. Uh, for now, what I'm planning to do is we gonna prepare you for surgery and the proposed operation, and we're gonna perform that. Then we can do see what are the further options available for you. But I can assure you that this is not a life-ending disease, or you're gonna die. And there are a lot of patients suffering from this, and there are a lot of patients who got over this disease. So you can be hopeful right now for this moment. Do Okay, you okay. So understand? that's reassuring, doctor. Yeah. So now I feel a little bit better. Yeah. So uh, that is all about the biopsy report and the proposed treatment plan. Do you have any questions? Yeah, doctor. So I have one question that my cousin had cancer, and I now have cancer. So does it runs in the family, and will my children also get that cancer from me? There is some family link. This is a family. There is some genetic link in this disease, but that doesn't mean that if you have the Doctor, disease I don't understand what is genetic. I'm a truck driver. I just uh, want what is genetic? it means that the disease that runs in your family. Oh, okay, okay, okay. Yeah, now I But can it understand. Yeah. doesn't mean that it will affect every individual in your family. But it doesn't mean that if you have the disease and your son will have the disease, yeah, his chances may be more than the other general population, but that doesn't mean that he will definitely have the disease. So you can be a little bit of hopeful about that. Okay, yeah, that's assuring. Okay, so I don't have any other question. Okay, thank you. So I'm gonna summarize. The total your biopsy report came today, and it showed there is cancer in your
tummy, and so we're gonna perform a surgery which will remove your that tumor containing portion of your stomach, uh, and join them with the other parts of your feeding way, so you can return to your normal feeding food habit. And we're gonna take consultation from the oncology department about if you need any chemotherapy after your surgery or not. Am I clear right now? Clear about everything that I said? Yeah, doctor. Yeah, I totally understood everything. Okay, thank you. And to let you know that you can always don't ever hesitate to know more about this disease and what you are thinking at any time. You can call me or call the hospital. You can always contact us. Okay, sure, doctor. That's very reassuring. Yeah. Okay, so if you don't have any further question, that will be all. ওকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। হ্যাঁ, সিয়াম ভাই, অনেক জোস হয়েছে এটা। অ্যাকচুয়ালি আপনি যেই পারফরমেন্স দিচ্ছেন এটা অ্যাকচুয়ালি পাস করার মতো। হ্যাঁ, আসলে দিস ইজ অবভিয়াসলি ভেরি গুড। সেপ্টেম্বর অনেক দূর, তারপরে মোটামুটি আপনার প্রিপারেশনটা অনেক ভালো হচ্ছে। তো তারপরে আমরা কিছু কিছুই একটু এখনো শুরু করি নাই। না ঠিক না না আছে। না না মানে ভালো হচ্ছে আর কি। ঠিক আছে, এটা ভালো কিন্তু ভালো বলতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে আমরা একটু খুঁচায় খুঁচায় কিছু ভুল বের করি, যাতে আমরা একটু ঠিক করতে পারি, তাই না? ফিডব্যাক। তো জি ফার্স্ট ভাইয়া। অফ অল হচ্ছে যে, হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে যে এক নম্বর কথা যে আমাদের যখনই আমরা বলবো যে আমার পরিচয়টা দিব যে হ্যালো, গুড মর্নিং, নাইস টু মিট ইউ, আই এম ডক্টর রাগিব শাহরিয়ার, ওয়ান অফ দ্য এক্সাম ক্যান্ডিডেটস হিয়ার টুডে। প্রথম কথা বলতে হবে অবশ্যই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি হাউ ক্যান আই হেল্প ইউ টুডে কথাটা বলেন নাই। এটা একদম ওদের ধরাবান্ধা কথা। হ্যাঁ, যে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে এই কথাটা বলতে হবে। তো তারপরে ও তখন হাউ ক্যান আই হেল্প ইউ টুডে বললে তখন রোগী বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে আসছিলাম আমার রিপোর্টটা একটু জানার জন্য। হ্যাঁ, তাহলে রোগী মানে কথাটা শুরু করতে পারে। তো এটা আপনার হাউ ক্যান আই হেল্প ইউ টুডে বলার আগে আমি পরে বলছি। যা, এরপর হচ্ছে যে যখন বলা হইলো যে ও রিপোর্টটা জানতে আসছে, তো তখন তো আপনি জিজ্ঞাসা করলেন যে আপনি কতটুকু কি কি জানেন, তারপরে ও বললো। এরপরে হচ্ছে যে বলতে হবে যে বায়োপসি এবার জানতে চান কিনা আপনি সবকিছু। তো তারপরে যখন আপনি বলা শুরু করলেন রিপোর্টটা, তো তখন কিন্তু শুরুতে যে কোনো আপনারা যত গাইড টাইড এগুলো পড়বেন দেখবেন যে যে কোনো পরীক্ষা নিরীক্ষা নিয়ে যখন আমাদের এই যে কাউন্সিলিং স্টেশন গুলো থাকে, একটু একটা দুইটা কথায় যে আসলে যে পরীক্ষাটা নিয়ে আমরা বলতেছি এটা আসলে কি কি মিন করে একটু লেমেন ল্যাঙ্গুয়েজে বললে ভালো। হ্যাঁ, তার মানে আসলে, সো বিফোর স্টার্টিং লেট মি জাস্ট এক্সপ্লেইন টু ইউ হোয়াট বায়োপসি অ্যাকচুয়ালি মিনস। So in this is an investigation in which a part of your flesh is taken from your body, and this is examined under a microscope by a pathologist, and he or she tries to know if there is any abnormality within the muscle or the tissue that was taken from your body. হয়ে গেল কিন্তু। হ্যাঁ, মানে বায়োপসি আসলে বলতে কি বোঝায় বলা হয়ে গেল। এটা একটা জিনিস। সেকেন্ড যেটা ব্যাপার, যে এই যে যখন পরীক্ষার রিপোর্টটা আসলো, হ্যাঁ, মানে আপনাদের মধ্যে অনেকে ফিডব্যাক দিয়েছেন যে রোগীকে একটু কাম ডাউন করতে, কিন্তু আসলেই রোগী এরকম ভেঙে পড়ে, বুঝছেন? রোগী এমন ভেঙে পড়া পড়ে যে আপনাকে কোনো কথা বলার সুযোগই দিবে না। আপনি যে একটা কথা বলতে যাবেন, আচ্ছা লেট মি টেল, না না ও কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, এরকম কিন্তু হয়, অ্যাকচুয়ালি সিনারিওতে হয়। হ্যাঁ, সো রোগী আরো হাইপার হয়ে যেতে পারে। ফিমেল পেশেন্ট থাকলে একদম কাঁদতে কাঁদতে অস্থির। তো ওই সময়টা যেটা হয় যে আসলে এরকম হয়, ওকে তখন বারবার আরো বেশি ওকে সো বলতে হয় যে সো প্লিজ কাম ডাউন, লেট মি এক্সপ্লেন টু এভরিথিং, দিস ইজ নট এ টাইম টু ব্রেক ডাউন, ওকে সো জাস্ট হ্যাভ দিস ওয়াটার, হ্যাভ দিস টিস্যু, বলতে থাকতে হয়। বলতে বলতে একসময় রোগী একটু থামে, তখন আবার এবারে এমপ্যাথি যেটা, যে দিস এমপ্যাথিটা আরো অনেক শো করতে হবে। হ্যাঁ, এবং বলা হয় কি যে আমরা কিন্তু ঝামেলা যেটা হয় যে যারা আমরা যখন কথাবার্তা বলি, আমরা কিন্তু কথা বলার সময় আমাদের যে টোন গুলা এটা কিন্তু ইমোশনের সাথে সাথে কিন্তু আপ ডাউন করে, করে না? যেমন হচ্ছে যে কি হয় যে আমরা যখন একটু চেতে যাই আমাদের ভয়েস কিন্তু বেড়ে যায়, কিংবা ধরেন আপনারা একটু একটা মানুষকে বোঝাচ্ছেন, তখন কি হয় আমরা কিন্তু একটু আস্তে হয়ে যাই, তাই না? এই ভাই শোন, তুমি একটু বসো, আমি তোমাকে একটু বুঝাই বলি, বুঝছো ব্যাপারটা এই, আমরা একটু নেমে যাই। আবার যখন এক্সাইটেড যাই, তুমি এটা কেন বললা, কি কি। তো যেটা হয় যে যখন আমরা ইংরেজিতে বলি, আমরা তো আসলে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না,
তখন যেটা হয় যে আমরা মাথায় বাংলায় চিন্তা করি, ওইটাকে আমরা মাথায় আবার ইংলিশ ট্রান্সলেশন করি, ওইটা আবার মুখ দিয়ে বলি, ওই বলতে বলতে না আমাদের এই কথার আবেগগুলা চলে যায়। সো তখন আমরা একই টোনে ইংলিশে কথা বলতে থাকি আমাদের টার্গেট থাকে যে ইংলিশ কথাটা আমরা শুদ্ধভাবে বলি। তো ওই জিনিসটা আসে না, এবং এটা কিন্তু আসলে ম্যাটার করে। হ্যাঁ, যে আমাদের ভয়েস টোন আপ ডাউন করা, যে ওকে সো ইট মাস্ট বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, ওকে আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড what you are going in this situation. So let me just tell you, okay, please calm down. Please calm down. Let me just explain to you. I can totally understand what you're going through, but just let me explain you the scenario and we will obviously feel better, okay? মানে এইভাবে যে গলার টোনটা আমি একটু আপ ডাউন করলাম, এটা করতে পারলে না এমপ্যাথিটা বাড়ে। তারপরে নেক্সট হচ্ছে যে আমাদের এই যে ওরা রুগী যখন বললো যে am I gonna die, ওরা জিজ্ঞাসা করে কিন্তু কত মাস আমি বাঁচবো, তখন না আমাদের বলতে হয় যে কখনোই বলা যাবে না 3 মাস বাঁচবা 6 মাস বাঁচবা। সবসময় বলতে হবে যে মানে এখনো আমাদের ক্যান্সার হইলে যে এখনো আমাদের এটা বলার সময় আসে নাই, দিস ইজ নট দ্য টাইম এন্ড দিস ইজ নট এ সায়েন্টিফিক ওয়ে টু প্রেডিক্ট ইউর ডিজিজ। আমরা তোমাকে তোমার ক্যান্সারটা কেবল ধরা পড়ছে, উইল ডু ফার্দার ইনভেস্টিগেশনস and your total management plan will be decided by a group of doctors, what we call a tumor board, and they will decide the total course of your treatment options, and then we can give you some kind of perception about your survivability, but don't be hopeless, we are all with you, right? একবারে যে সব বলবে যে আমি কয় মাস বাঁচবো, আমি কয় মাসের মধ্যে মরে যাবো, একবারের জন্য বলা যাবে না তুমি মরে যাবা। তোমার আমরা সব টেস্ট করব, তোমার আরো অ্যাসেস করব টিউমার কতদূর কি হয়েছে, এরপরে আমরা তোমার ট্রিটমেন্ট শুরু করবো, বাট কখনো তুমি হোপলেস হবে না, আমরা তোমার সাথে আছি। এবং বারবার বলতে হবে যে, তারপরে ও যখন বললো যে আমার কেমোটা কি হবে, তখন একই কথা যে কেমো হবে কি হবে না এটা আমি তোমাকে এই মুহূর্তে টোটালি বলতে পারছি না, এটা তোমার আরো অ্যাসেসমেন্টের পরে একটা টিউমার বোর্ডে ডিসকাস হবে, এবং ওইখানে যারা অনকোলজিস্ট আছেন ওনারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, ওকে? সো অবভিয়াসলি তারা তোমার সাথে দেখা করবে এবং তারা তোমাকে জানাবে কেমন হবে কি হবে না, ঠিক আছে? এই কথাগুলা বললে টললে বোধ হয় আরো জিনিসটা ভালো হইতো, বাট জিনিসটা অলরেডি যথেষ্টই ভালো হয়েছে, ঠিক আছে? আর আপনাদের এই যে আমরা সেশনটা করলাম, মানে কারোর কোনো মতামত? হ্যাঁ, জেনোস ডিএক্সডি ভাইয়া না আপু আল্লাহ জানে, জেনোস ভাইয়া আপনার কোনো ইনপুট? হ্যাঁ, অনিমেষ ভাই কি আপনার কি মনে হয় আর কোন ইনপুট, আর কিছু ভালো করা যেত এই যে আমরা কথাবার্তা বললাম? হ্যালো, কি ব্যাপার? ভাই ওইটাই আপনি যেটা বলছেন, আমি যেটা বলতাম ওটা আপনি বলে দিচ্ছেন, যে আসলে ইংলিশ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, তো ওই জন্য আমরা হ্যাঁ। ইমোশনটা ক্যাপচার করতে পারি না। হ্যাঁ এটাই। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স মেক করে। হ্যাঁ, মানে আমি যখন পরীক্ষা দিছিলাম আমরা 4 জন রিডিং পার্টনার ছিলাম। তো আমরা একই সাথে পরীক্ষা দিচ্ছি, একই সাথে প্র্যাকটিস করছি। কিন্তু আমাদের মধ্যে 2 জন ওরা একটু ওদের খারাপ ছিল ফর দ্য ফার্স্ট টাইম। পরে আমরা দেখছিলাম যে ওদের ওই হিস্ট্রি মানে যে কমিউনিকেশন, এই 2টাতে ওদের মার্ক কম ছিল। এবং অধিকাংশ বাংলাদেশিতে আসলে এটাই থাকে। আমরা 2 জন করছিলাম, আমরা যে 2 জন পাস করছিলাম আমাদের জন্য দেখছিলাম মার্ক একটু বেটার ছিল। তো পরে আমরা নিজের অ্যানালাইসিস করছি আসলে কি এমন কম বেশি হয়েছে। পরে আমরা দেখছি যে আমি হচ্ছে ইংলিশ ভার্সনে পড়াশোনা করছি, আমি হচ্ছে ক্যাডেট, এক্স ক্যাডেট। আর আমার সাথে আমার যে বান্ধবী ছিল যে আমার চাইতে আরো অনেক বেশি মার্ক পাইছে, ও হচ্ছে বিকারণেস থেকে পড়াশোনা করছে এবং ও ইংলিশ ভার্সনে ও পড়ছে। তো আমাদের 2জনে ইংলিশ ছিল এবং আমাদের তখন জিনিসটা একটু ফ্লুয়েন্সি ছিল, আবেগটা এগুলো একটু ভালো আমরা দিতে পারছি, এবং আমাদের কাছে তখন মনে হচ্ছে না এটা বেটার। এবং আমাদের চাইতেও আমরা তো বলছিলাম না যে পাস মার্ক তো নির্ভর করে হচ্ছে যে ওই সার্কিটে যারা পরীক্ষা দিচ্ছে ওভারঅল তাদের পারফরমেন্সের ভিত্তিতে পাস মার্ক ফেল মার্ক আসে। তো আমরা যেদিন পরীক্ষা দিছি আমরা 20 জন ছিলাম একটা সার্কিটে, তার মধ্যে আমরা 7 জন ছিলাম হচ্ছে যে বাংলাদেশি, একদম বাংলাদেশে বাঙালি স্পিকিং, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল এগুলো ছিল। আর্ম ফোর্স মেডিকেল থেকে ছিল 2 জন, আর বাকি 13 জন ছিল একদম এনএইচএস এ, তারা এই মুহূর্তে জব করতেছে তারা। তো আমরা দেখছিলাম যে ওরা তো তার মানে এনএইচএস এ জব করতেছে, ওরা ইতিমধ্যে ইংলিশ স্পিকিং নেটিভ, ওদের লোকজনকে কথাবার্তা বলে টলে অনেক অভ্যস্ত। তো ওদের মার্ক আরো বেশি, বুঝছেন? সো এটা আসলে ডিফারেন্স মেক করে। তো এই জন্য যেটা করতে হয় যে বারবার প্র্যাকটিস করে 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 আমাদের এই জিনিসটাকে মাসল মেমোরি বানানো। একটা ট্রিক্স আমি শিখাই দিই যে আপনারা বিভিন্ন গাইড, সেটা যে গাইডই হোক না কেন, এটা দেখবেন যে আমাদের কমিউনিকেশন যে স্টেশন না, এটা কিন্তু দেখবেন যে সবগুলা গাইডেই 13-14 কি সব 10 থেকে 12টা সিনারিও দেওয়া থাকবে। তো সুখের বিষয় হচ্ছে যে কেন সবগুলা গাইডেই 10 থেকে 12টা সিনারিও,
কারণ যুগের পর যুগ ধরে এই এমআরসিএস পরীক্ষাতেই 10-12টা সিনারিওই আসতেছে, বুঝছেন? এবং আপনারা যদি যে কোনো গাইড পড়লে ওই 10-12টা সিনারিও প্রত্যেকটাতে দেখবেন যে সবগুলা গাইডেই কেন ধরাবান্ধা এই 10-12টা কোশ্চেন এবং তার উত্তর। এটার উত্তর হচ্ছে যে যুগের পর যুগ ধরে এই 10-12টা সিনারিও আসতেছে এবং এই সিনারিও গুলার মধ্যে যারা অ্যাক্টর তারা এই ধরাবান্ধায় 10-12টা কোশ্চেনই করে। সো আপনারা এই জিনিসটা আসলে 1-2বার দেখলে আপনাদের মুখস্থ হয়ে যাবে যে কি প্রশ্নের উত্তরে কি বলতে হয়। বাকিটা হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে মাসল মেমোরি গ্রো করার বিষয়, বুঝতে পারছেন? রয়্যাল কলেজে কিন্তু এটা জানে। ওরা কি আপনি মনে করছেন জানে না যে এই আমরা জানি যে এই কোশ্চেন যুগের পর যুগ ধরে ওরা করতেছে, এই প্রশ্নের উত্তর ওরা দিছে। কোন একটা সেশনে আমার জুনিয়র একটা ছেলে পরীক্ষা দিছিল, তখন নাকি একটা পরীক্ষার পরে একটা ফিডব্যাক একটা সেশন হয় যে এক্সাম কন্ট্রোলার ওরা আসে যে পরীক্ষা কেমন হইলো, আমরা কি করলে আরো উন্নতি করতে পারতাম। তখন কোন একটা বলদ সে নাকি বলছিল এই কথা যে আপনারা কেন যুগের পর যুগ ধরে একই কাউন্সিলিং সেশন আনতেছেন। তো ওরাই তখন বলছিল যে আমরা জানি যে তোমরা জানো যে এই কাউন্সিলিং আসে, ব্যাপারটা হচ্ছে যে নতুন স্টেশন বানানো এটা ব্যাপার না। কারণ আলটিমেটলি রোগীরা এই 10-12টা সিচুয়েশন নিয়েই ডাক্তারের কাছে আসে। আমরা দেখতে চাচ্ছি সব জানার পরও তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার যে কাউন্সিলিং এর যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা কেমন হয়। সবাই জানে কি বলতে হবে, কিন্তু কিভাবে বলতে হবে এই পারফরমেন্স তো সবাই সেম দিতে পারে না। এটার উপর ভিত্তি করে ওরা সেটা পরীক্ষাটা নিচ্ছে, বুঝতে পারছেন? তো তার মানে আসলে কি কি বলতে হবে এখন তো আসলে সিয়াম ভাই আর আমি একদম ফ্রি হ্যান্ড আলোচনা করলাম, কিন্তু কি কি বলতে হবে একসময় পরীক্ষার আগে দিয়ে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আপনাদের কি প্র্যাকটিস করতে হবে, কিভাবে বলতে হবে সেটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের পরবর্তী আরেকটা আমরা সেশন করি। ভাই একটা কোশ্চেন ছিল, এখানে পেশেন্টকে কি বলে ইন্ট্রোডিউস করে, মানে মিস্টার এক্স নাকি স্যার নাকি কি বলে ইন্ট্রোডিউস করতে হয়? আচ্ছা, তো এটা হচ্ছে যে মিস্টার মিস্টার ফার্স্ট যেই নেম ওদের ওইটা। তো আরো এই জন্য বেটার হয় যে আমাদের প্রথমে যখন আমরা বলি যদি ওদের সিনারিওতে যদি ওদের নাম দেয়া থাকে, দিস ইজ ভেরি গুড। আর যদি নাম না দেয়া থাকে তখন অ্যাপ্রোচটা করতে হয় এইভাবে যে হাই, good morning. I am Dr. Ragib Shariar, one of the exam candidates today. So, how are you today? So, before you start, can you please tell me how can I call you? How can I address you? So, ও তখন বলবে যে okay, so you can call me Mark. Okay, so nice to meet you, Mark. So, can you please tell me how can I help you today? এই, বুঝতে পারছেন? তাহলে আপনি কিন্তু জিনিসটার নামটা শুনে ফেললেন। যদি নাম সিনিয়রতে না দেওয়া থাকে যে হাউ ক্যান আই অ্যাড্রেস ইউ, এটা বললেও তখন বলবে যে সো ইউ ক্যান কল মি মার্ক, ইউ ক্যান কল মি ম্যাট, এরকম বললে তো তারপরে ওকে সো ম্যাট, শুধু ম্যাট কিংবা মার্ক এভাবে রাখতে পারেন। প্রতিবার যে মিস্টার মার্ক মিস্টার ম্যাট বলতে হবে তা না, ঠিক আছে? ওরা নাম ধরে যদি আপনি ডাকেন কোনো মাইন্ড করবেন না। আর টিচাররা কিন্তু স্যার বললে মাইন্ড করে, বুঝছেন? রোগীদের আপনি স্যার বলতে পারবেন কিংবা বলতে পারবেন, যে টিচারদেরকে স্যার বললে ওরা মাইন্ড করে, কারণ স্যার উপাধি ওদের বিদেশে বিশেষ করে মানে আমাদের সাবকন্টিনেন্টে যদি আপনি পরীক্ষা দেন, ইন্ডিয়া পাকিস্তান এখানে কোনো ঝামেলা হয় না, কিন্তু ইউকে তো স্যার শুধুমাত্র বলা যায় যারা নাইটহুড পাইছে, তাই না? তো আমাদের তো বারবার আসলে মুখের মধ্যে চলে আসে স্যার টাকা স্যার টাকা। আমিও মানে দুইবার স্যার ডেকে বলছিলাম, তখন ওরা বলে সো প্লিজ ডোন্ট কল মি স্যার, আই এম নট এ নাইটহুড, I didn't get knighted from the queen. Okay, so you can call me only Mark. এরকম বলে ও কারেকশন করে দেয়। ঠিক আছে, ক্লিয়ার সিয়াম ভাই? মানে জি আমরা ভাই। ওকে জিজ্ঞাসা করে নিতে পারবো স্যার হাউ ক্যান আই অ্যাড্রেস ইউ, এটা বললেও বলে দেবে। ঠিক আছে, তো তাহলে আমরা এবার আমাদের নেক্সট একটা প্র্যাকটিস করি, এটা আমাদের আজকের লাস্ট সেশন। সেটা হচ্ছে যে আমরা ওই যে অ্যাংরি পেশেন্ট, ঠিক আছে, অ্যাংরি পেশেন্ট নিয়ে আসেন আমরা ডিসকাস করি যে একটা, এটা কিন্তু আমার পরীক্ষাতে ছিল। আমি 2022 সালের 8ই ফেব্রুয়ারি সকালে লন্ডনে পরীক্ষা দিছিলাম। আমার কাউন্সিলিং স্টেশন ছিল এইটা, যে একটা মেল পেশেন্ট, সে একটা পোস্টম্যান, সে তার মেনিসকাসে ইনজুরি হয়েছে, তার অপারেশন করার কথা আর্থ্রোস্কোপি, এই নিয়ে সে 3বার তাকে অপারেশনের জন্য ডাকা হয়েছে, আগের 2বারও ক্যান্সেল হয়েছে। এইবার অপারেশন সে রাত থেকে এনপিও হয়ে আছে, এখন তার অপারেশন হবে। ডক্টর সামথিং, ডক্টর মান এরকম একটা তার অপারেশন করার কথা। হঠাৎ করে কি হয়েছে, এটা তো তার মানে রুটিন কেস, তো এই অপারেশন করার আগে ফট করে একটা কি যেন একটা ট্রমার পেশেন্ট আসছে,
এখন ওই ডক্টর মান সে গেছে ওই টমার পেশেন্ট অ্যাটেন্ড করতে। আজকেও আল্লাহর ওয়াস্তে তার অপারেশনটা হবে না। এখন রোগীর অপারেশন ক্যান্সেল। এখন এই যে রোগীর অপারেশনটা ক্যান্সেল, এইটা মানে এখন রোগীর সাথে কথা বলার জন্য পাঠানো হয়েছে। এই বলদ আপনি এক জুনিয়র ডাক্তার, আপনারে পাঠানো হয়েছে, বুঝছেন? আপনি হচ্ছে যে ST1 একজন সার্জিক্যাল ট্রেনি। এখন আপনি যাবেন, আল্লাহর হস্তে ঘটনাটা বলার সাথে সাথে রোগী একদম বিস্ফোরণ হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য সিনারিও। তো চলেন আমরা এটা একটা প্র্যাকটিস করি। হ্যাঁ, এটা কিন্তু আমার বিস্ফোরণ হবে, আমি কিন্তু বলে দিলাম। কে প্র্যাকটিস করবেন বলেন? হ্যাঁ, আপুদের মধ্যে একজন করি নাকি? কে? মুনতাহা আপু করবেন প্র্যাকটিস? করা যায় কিন্তু, মানে একটাতে এসে কিছু নাই। মুনতাহা আপু কি কোনো জন্য করছেন? পরীক্ষার জন্য তো রেজিস্ট্রেশন করছেন? হ্যালো, না ভাইয়া, অ্যাকচুয়ালি আমি এখনো পার্টেই দেই নাই, আমি জাস্ট এমনি একটু আইডিয়া নেওয়ার জন্য ওকে জয়েন ওকে ওকে করছি। ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। মানে একটা ছেলে, মানে একটা ভাইয়ের সাথে করছি তো, এই জন্য একটা আপু। সুমাইয়া আপুর কি অবস্থা? সুমাইয়া আপু কি পরীক্ষার জন্য কোনো রেজিস্ট্রেশন করছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছি, বাট আমি প্রিপারেশন শুরু করিনি। আচ্ছা আচ্ছা। তো তাহলে এমনি কি চলেন একটু কথাবার্তা বলি। মানে এটা তো সিয়াম ভাইও প্রিপারেশন শুরু করে নাই, মানে এটাতে কিন্তু লজ্জা টজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, নাকি আপনি হট ফিল করতেছেন? হ্যাঁ, তাহলে না না আচ্ছা, ভাইয়া, মানে এমনি আসেন। চলেন আমি আপনাকে বললাম না যে আপনি কিভাবে কি কি করবেন। আপনি হচ্ছে আমাকে অ্যাড্রেস করবেন, তারপরে আপনি হাই হ্যালো বলবেন, আমার নাম জিজ্ঞাসা করবেন, তারপরে বলবেন হচ্ছে যে তুমি আজকে আমি তোমার এই অপারেশন ক্যান্সেল হয়েছে, মানে অপারেশন বিষয়ে কথা বলতে আসছি। হ্যাঁ, তো তারপরে তুমি কতটুকু জানো, বলার পরে আমি বলবো যে ঠিক আছে, আমি তো এতটুকু জানি আজকে আমার অপারেশন হবে, তো কি অবস্থা ডাক্তার সুমাইয়া? তখন আপনি বলবেন যে আসলে খুবই সরি, তোমার অপারেশনটা ক্যান্সেল হয়েছে। এখন এই ক্যান্সেল হওয়ার পরে আমি বিশাল চেতে যাব, আপনি আমাকে সামাও ঠান্ডা করবেন। চেতে যাওয়ার পরে এরপর আমি কিছু প্রশ্ন টশ্ন জানতে চাবো। আপনি আমাকে সেই প্রশ্নগুলোর উত্তর বলবেন, যতটুকু পারেন বলবেন। তারপর আমাকে ঠান্ডা মাথায় আপনি আমাকে বলবেন যে ঠিক আছে, তোমাকে আমরা পরবর্তীতে আবার অপারেশন জন্য ডাক দিব, তখন আমরা চেষ্টা করবো তোমাকে যেহেতু হেল্প করার। বুঝতে পারছেন? এইভাবে পারবেন না? মানে এমনি চলেন, না মানে ভাইয়া। ভাই ভাই। ভাইয়া আচ্ছা ঠিক আছে। পারবো না আচ্ছা ভাইয়া। তাহলে সিয়াম ভাই আবার প্র্যাকটিস করবেন? তাহলে আমরা সিয়াম ভাইয়ের সাথেই করি। সিয়াম ভাই যেহেতু আগেরটা কি করছে, মানে বাকি সবাই দেখবো। সিয়াম ভাই কি বলেন? আচ্ছা ভাই। হ্যাঁ, ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। হ্যাঁ, মানে জাস্ট আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিচ্ছেন তো, তাই না জি সিনারিও? ভাই। হ্যাঁ, ওকে। সো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, লেটস স্টার্ট। Good evening. I'm Dr. Mutasim Mustafa, one of the exam candidates today. How may I help you today? Okay, so doctor, I suffered from a knee injury about 2 months back, and I came to your hospital. And then the orthopedic doctor, Dr. Matt, he told me that I need to do an arthroscopy surgery. I don't know what that means. And I have been given the appointment for the surgery previously 2 times in the last month. And I don't know why this was cancelled, but I was just given the news that it will be cancelled. And now this is the third time I have been given the appointment. And so today I'm just waiting here to start the surgery. Okay, so doctor, when the surgery will be started? I'm very sorry to let you know that. Sorry, may I know what should I address you? Okay, so doctor, that's an courtesy. You should have asked me earlier. Okay, so no Yes, problem I'm with sorry that. for that. Yeah, okay. So my name is David Beckham. Yeah, Okay. you can call me David. Okay, David. I'm very sorry to let you know that we are going to have to postpone your surgery for today because of an emergency that had occurred a few moments ago, and What? after. What, doctor? Okay, just Uh, stop there. Stop there, doctor. What do you mean by that? This is the third time my surgery has been cancelled, and what okay, do you tell me? My surgery is not an okay, emergency. David. I'm very sorry for that, David. But would you let me explain myself? What will you explain? You are telling me that my doctor has went to do an emergency surgery. That means you are telling me that I am not an emergency. Okay, Okay, so David. what am I to you? I'm a First, joke to you. Oh my first, God. David. Let's calm down, David. I can feel your I am pain, and calm. I am calm. You are not just understanding my scenario. You know
I'm just Yes, sitting in my room for no, the last 2 months. Yeah. I can. Sorry, David. I'm extremely sorry again, but I can understand your situation. But I'm very sorry. But the can I explain your disease first? Do you know what do you know about your disease till now? Yeah, I know that something, my ligament or tendon, something like that, has been injured, and for that repairing, I have to do the arthroscopy. Okay, Yeah. David. So the thing is, I'm going to explain to you is that the ligament in your knee has been teared, and Dr. Matt proposed to perform an arthroscopy, which means inserting a tube there and repairing or assessing the situation in your knee. Which was proposed by Dr. Matt to perform on you, but right now which Dr. Matt is busy elsewhere, which So where is he? Can you call him just right now and tell him that I am waiting here to talk to him. uh, s- sorry, I cannot call Dr. Matt right now. I'm extremely very sorry for that, but Where is he he right is now? in Where is he he right is in now? the operation theater right now performing an emergency case. And may I let you know that your operation can wait for um, it is considered as a routine case, and your operation can wait for a few months, and the operation Dr. No, Matt no, is doctor, performing. doctor, the priority are not the same for everyone. Okay, so let me just uh, tell you my situation. I am a postman. My only job is to walk from one home to another. And for the last 2 months, I have been waiting for the appointment. And because I am not being able to walk, I have been given just retirement from my job. Now I am jobless only because of you. You know, I don't have any uh, money. I don't have any job. Only for you guys, very and you're sorry. just rotating from one appointment to another. You don't know my uh, scenario. Okay. I'm very sorry, David, but the thing is that the case Dr. Matt is working on right now, there is a life-threatening situation, and that is and he went in the operation theater for that. But as your case is not life-threatening, so that one was prioritized over your case. But I can let you assure you that the next schedule we're going to try to perform your case in the next given schedule. Okay. Yeah. So yeah, what you have told me, this is also correct. That the boy who has suffered the trauma is obviously in a life and death. Obviously, my situation is not life and death, but I have been suffering from social crisis. Uh, so regarding my office, that my office just told me that if I can't provide any kind of medical document that I have been given, I have been waiting for the surgery, and because of this, I cannot do my job. They will not let me do my job. So can you please give me some kind of document that I Yes, I am yes, of undergoing some course. kind of surgery? Yeah. So can you do Yes, that? of course. Yes, of course, David. We can happily do that. We can give you the treatment sheet, and you're letting you know the letting stating the your disease and the proposed procedure we're going to perform, and you can show it to your office, which if that helps. Okay. So one another question. So Dr. Matt is not here. So who are you? You do the surgery right now. You can also do the No, surgery, isn't it? Huh? I am currently working as a ST1 surgical trainee, but I am not eligible to perform your surgery right now. Dr. Matt is our consultant in this hospital, and he's the one who will perform the surgery on you. And you have only one consultant in your hospital. You don't have any other doctor. You can call another doctor, another surgeon who is qualified Oh, to do the the surgery. Yes, but the thing is that David, that Dr. Matt is specialized in the knee cases and orthopedic cases. So we have only one orthopedic consultant in our institution right now. So there are other consultants, but there are no other orthopedic consultant who will be able to perform the arthroscopy on your knee. Oh my God. So this is my bad luck that I just went into this kind of shitty hospitals like yours. Okay.
When is my next appointment? Can you just give me an Uh, appointment just right now? I will have to check with Dr. Matt to let you know about the next available schedule. Oh my When God, you are just good for nothing, man. You just can't do the surgery. You can just give me the appointment. What you can do? You can just give. I'm just suffering from so much pain, yes, from my knee. I So can can you give give me you some medicines for that? yes, I can give you medicine for your pain. I will check your treatment sheet and I will give you appropriate painkillers for your pain. And I will let you get back to your usual diet, and you don't need to be fasting for anymore. And we will let you know about the next proposed schedule and give the treatment sheet accordingly. Okay, doctor. Yeah. So whatever. Yeah. I'm very sorry again, David. If there's anything more I can do, please let me know. No, no, no. You can do nothing else. Okay, thank you. Okay. Summarize করতে বলে গেছেন সিএম ভাই। Oh, sorry ভাই, এত গালি খেয়েছি ভুলে গেছি আসলে। সামারাইজটা করা দরকার ছিল, লাস্টে কি ছিল? সো লেটস সামারাইজ আচ্ছা, সেশনেই। আচ্ছা, তো তাহলে আমরা ফিডব্যাকে আসি। তো এটা আসলে কিন্তু অনেক কঠিন একটা সেশন। এটাতে আবার একদম ফিক্সড কিছু কিন্তু কোশ্চেন রোগী জিজ্ঞাসা করে। যে ১ নম্বর কথা হচ্ছে যে ওইগুলো আমি করি নাই। কারণ যেহেতু আপনার ওটা একদম টোটালি পড়া নেই। আমরা জাস্ট একদম জেনেরিক আসলে আমি এমনি কথাবার্তা চালাই দিছি। এই সেশনটাতে নরমালি যেটা করে যে বলে যে ওই যখনই বলে যে, "হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট মাই সার্জারি ইজ নট ইমার্জেন্সি?" তখন এটা বুঝাইতে হয়। যেটা আপনি পরে এসে করছেন যে অ্যাকচুয়ালি মানে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হয়। We have to prioritize the surgical according to the life and death scenario. Your condition is not a life and death, but the boy who has just returned from a road traffic accident, he will die if he don't undergo surgery within the next few hours. So you can understand that how we prioritize. এরকম বললে তো আমি আর কি রোগী একটু বুঝে। সো তারপরে যখন বলে যে মানে আপনি আমার অপারেশন করেন, আমি যখন বলছি তখন যে অ্যান্সারটা আপনি দিচ্ছেন, দিস ইজ ভেরি গুড, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার। তারপরে ও যখন বলে যে তাহলে আরেকটা ডাক্তার দেখান, তো তখন ওইটার একটা উত্তর দিতে হয় যে ওই আরেকটা ডাক্তার আমরা অ্যারেঞ্জ করতে পারি, বাট এটা আসলে টাইম লাগবে। আমাদের টোটালি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আমরা ফট করে একটা ডাক্তার দেখাইতে পারবো না, এটা বলতে হয়। গিভ মি অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট। ওটা তখন ওরা বলে যে ঠিক আছে, আমরা এখনই আমরা অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারবো না। আমাদের যেহেতু এনএইচএস এর একটা সেন্ট্রাল একটা ওয়েটিং লিস্ট আছে, তো এই জন্য তখন আমাদেরকে জানাইতে হয়। ওই হিসাব করে আমরা যাব, বাট মানে আমাদেরকে বিশ্বাস করো, ট্রাস্ট অন আস। যেহেতু তোমার ২ বার ক্যান্সেল হয়েছে, উইল অবভিয়াসলি ট্রাই টু এক্সপেডিট দ্য প্রসিডিউর, এরকম একটা বলতে হয়। তারপর হচ্ছে ও যখন বলে যে ঠিক আছে আমার চাকরি টাকরি গেছে, তখন কিন্তু বলতে হয় যে আমি খুবই সরি। হ্যাঁ, সরি কি বলছিলেন? আই এম ভেরি সরি দ্যাট ইউ আর গোয়িং থ্রু দিস টাফ টাইম ইন ইউর অকুপেশন, ইন ইউর জব লাইফ। আই এম ভেরি সরি, আই ক্যান ফিল ইউর সিচুয়েশন। এরকম একটা বলতে হয়। তারপরে বলতে হয় যে ঠিক আছে, তোমার অফিসে যেহেতু ঝামেলা হচ্ছে, তাহলে আমরা একটু কাগজপত্র দিব। প্লাস আমরা ২-৩টা কাজ করতে পারি। আমাদের হাসপাতাল থেকে তোমার অফিসে একটা ইমেল করতে পারি যে আমাদের পক্ষ থেকে আমরা ঝামেলার কারণে তোমাকে যেন অফিস থেকে সাপোর্ট দেয়। তারপরে বলা যেতে পারে যে ঠিক আছে, আমরা সোশ্যাল সিকিউরিটিকে আমরা জানাইতে পারি তোমাকে যাতে একটু সোশ্যাল সার্ভিস প্রোভাইড করে, এইগুলা। হ্যাঁ, প্লাস আমরা অকুপেশনাল থেরাপিস্টকে জানাইতে পারি তোমার অফিসে যে কি কি মডিফাই করলে তুমি তোমার রেগুলার জবটা কন্টিনিউ করতে পারবে, এগুলো বলা যায়। আর লাস্ট হচ্ছে সামারাইজ, এবং লাস্টে আবারও যখন তুমি ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং এলস, এই আর লাস্টে তো আরেকটা জিনিস মিস করে গেছেন, ওই যে ডোন্ট হেজিটেট টু কল, তাই না? এই ২টা জিনিস, যে সামারি এবং ডোন্ট আচ্ছা ভাই, হেজিটেট টু। হ্যাঁ, এই দুটো মিস করছি। হ্যাঁ, হ্যাঁ, এটা সবসময় মানে ঠোঁটের আগায় থাকবে। যাই বলেন না কেন, যাই হোক লাস্টে এই ২টা, যে জাস্ট সো লেট মি সামারাইজ এভরিথিং হোয়াট উই হ্যাভ ডিসকাসড সো ফার, বলে সবগুলা কথা, এবং লাস্টে সো দ্যাটস অল হিয়ার ফর টুডে, অ্যান্ড দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট নাম্বার, অ্যান্ড ডোন্ট, ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং এলস, don't hesitate to contact us anytime. Okay, so thank you for your understanding, and we will obviously uh, come to your contact as soon as possible. বলে একটা থ্যাংক ইউ দিয়ে শেষ। ঠিক আছে, তাহলে মানে এইরকমই কিন্তু হয়। আমরা আসলে ২টা আজকে কথা বললাম, একটা হচ্ছে যে রিপোর্ট করা, আর এই যে অ্যাংরি পেশেন্ট ছিল এটা। তো এইরকমই থাকে, এটার একটু পেঁচায় টেচে অ্যাংরি মাদার থাকে, অ্যাংরি রিলেটিভ থাকে। অ্যাংরি মাদার থাকে যে বাচ্চার অপারেশন হচ্ছে, ও কি বুঝতেছে না, চিল্লাচ্ছে। অ্যাংরি ওয়াইফ থাকে, যে হাজবেন্ডের একটা থাকে যে কি জানি সিটি স্ক্যান করতে হবে, সিটি স্ক্যান মেশিন নষ্ট।
ওদের যে NHS এ ওরা 3-4টা হসপিটাল কানেক্টেড থাকে, তো ও বারবার বলতেছে তুমি আমাকে আরেকটা হসপিটালে পাঠিয়ে দাও, কিন্তু ও বলতেছে না আমাদের আরেকটা হসপিটাল সিরিয়াল নাই, আমাদের এখানে করতে হবে, কিন্তু 1 সপ্তাহ পরে হবে। এই ওই নিয়ে আমার ওয়াইফ চেতে যায় যে কি একটা ফাউল হাসপাতালে আসতে আমি এসে এরকম ঘুরে ফিরে থাকে, কিন্তু সিচুয়েশন কিন্তু ঘুরায় ফিরাই সেম, যে ওই গ্রিটিং করা, রোগীকে অ্যাক্টিভ লিসেনিং করা, যখনই রোগী চেতে যাবে বারবার ওকে বোঝানো, আমরা হ্যাঁ বুঝতেছি যে তুমি আসলে খুব খারাপ অবস্থায় আছো, আমি তো আমার এভাবে বলা যায় যে আমি তোমার জায়গায় থাকলে আমার যে রিডিং পার্টনার ছিল ও আরো একদম হাইপার, হ্যাঁ ও বলতেছে যে আমি তোমার জায়গায় থাকলে তো আমি হাসপাতাল ভাঙচুর করতাম, তুমি যে ভাঙচুর করতেছেন আমি তাতেই হ্যাপি। বলার সাথে সাথে রোগী আরো থতমত খেয়ে গেছে, কিরে ভাই আমি এত ভালো ও এত খারাপ, এরকম বলা যেতে পারে, হ্যাঁ যে তোমার জায়গায় থাকলে তো আমি আরো ভেঙে গেছতাম, তুমি যে এতটুকু স্ট্রেংথ দেখাচ্ছ এটা তো তুমি অনেক জোস, এরকম একটা বলা যেতে পারে। রোগীকে একদম মানে গলায় ফেলতে হবে। তারপরে ওর যে প্রশ্নগুলোর উত্তর এই সেই যদি কোনো প্রশ্নের উত্তর আমরা না জানি একদম স্বীকার করতে হবে, হ্যাঁ ভুলভাল জানানো যাবে না, বলা যেতে পারে যে ওকে সো স্যাডলি মানে আসলে আই এম ভেরি সরি দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্য কারেক্ট ইনফরমেশন উইথ মি রাইট মোমেন্ট, সো অবভিয়াসলি আই উইল ট্রাই টু কালেক্ট দ্য ইনফরমেশন অ্যান্ড আই উইল গেট ইউ ব্যাক আফটার কালেক্টিং দ্য ইনফরমেশন, ওকে এরকম একটা বলা যেতে পারে। যদি কোনো এমন কোনো একটা প্রশ্ন করে যেটার উত্তর আমি জানি না, আকাশ থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, এবং লাস্টে অবশ্যই 3টা যে মানে তুমি আর কিছু জানতে চাও কিনা, আমার সামারাইজ এবং ডোন্ট হেজিটেট টু কল আস, এই বলে লাস্টে রোগীরা তেল টুল দিয়ে থ্যাংক ইউ। ওকে সবাই বুঝতে পারছেন? সুমাইয়া আপু, এখন যদি আপনাকে ফট করে এরকম একটা অন্য কোনো একটা সিচুয়েশন অ্যাংরি মাদার ধরাই দিই ফট করে, পারবেন না? ওই ঘুরে ফিরে গরুর রচনা নদীর মধ্যে নামাই দিতে হবে, ঠিক আছে? এই বাট এখানে ইনশাআল্লাহ ভাইয়া পারবো। এটা হচ্ছে যে আবেগটা দেখানো, অ্যাক্টিভ লিসেনিংটা দেখানো, এই যে বারবার আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট, বারবার এমপ্যাথিটা দেখানো। তারপরে রোগী যখন কথা বলতেছে এই যে হেড নডিং করা, আহা ইয়া ও ওকে ও ভেরি স্যাড, এই কথাগুলো বলা, ইমোশন গুলো শো করা, এবং ওই যে আমি যখন কথা বলবো টানা 5 মিনিট বড় না করে 3-4 মিনিট 3-4টা সেন্টেন্স বলে, ওকে সো হ্যাভ ইউ গট ইট, আর ইউ অন দ্য সেম পেজ, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড ইট সো ফার, এরকম বারবার বলা, এই করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো আজকের 2 ঘন্টার একটা সেশন ছিল, 2 ঘন্টা মানে হয়ে গেছে, তো আজকের মতো এটাই। তো আপনারা সবাই এমআরসিএস অ্যাসপিরেন্ট আমাদের গ্রুপটাতে চোখ রাখতে পারেন। এই সুজান আপু হাত তুলে ফেলছে, বলেন কি বলবেন? ভাইয়া এটা রেকর্ডিং কি থাকবে? আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, ইয়া এমআরসিএস অ্যাসপিরেন্ট গ্রুপে একটা ফ্রি সেশন ছিল, আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? যাতে আপনারা বারবার রিকল করতে পারেন, আপনারা অন্যান্য ফ্রেন্ডরা যারা প্রিপারেশন নিচ্ছেন ওনারাও দেখাইতে পারেন, ওকে? তো যেটা আমি বলতেছিলাম যে তাহলে লাস্ট কথা হচ্ছে যে আসলে এই কমিউনিকেশনের প্রিপারেশনটা কিভাবে নিতে হয়। হ্যাঁ ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে যে বাজারে অনেক ধরনেরই কোশ্চেন ব্যাংক আপনারা পাবেন, বাট মানে এগুলো আসলে কি, এগুলো হচ্ছে যে আমরা যখন প্রপ দিতাম মনে আছে যে আমরা যখন প্রপ দিতাম কার্ডের কোশ্চেন থাকতো, তো সবাই এসে ওর কার্ডে কি কি কোশ্চেন ছিল এগুলা কোশ্চেন আউট করে দিত, তারপর আমরা এটা কম্পাইল করতাম, আপনারা করতেন আপনাদের মেডিকেল লাইফে প্রফে? তো এমআরসিএস পার্ট বি এর যতগুলো কোশ্চেন ব্যাংক পাওয়া যায় এগুলো আসলে কার্ডের কোশ্চেন, যুগ যুগ ধরে ওকে রোগীরা কি জিজ্ঞাসা করছে এরকম বলছে করে করে কম্পাইল করে করে বিভিন্ন লেখকরা বের করছে। তো একই জিনিস বাজারে তুর্কি আছে, সালা আছে, বাজিদ নামে একটা নোট আছে। এই তা আমি পার্সোনালি কমিউনিকেশনের জন্য বাজিদ BAZEED এটার একটা পিডিএফ সব জায়গায় পাওয়া যায়। তো এটা আমি পড়ছিলাম, ওর এখানে সুন্দর করে রোগী কি প্রশ্ন জিজ্ঞাসা করে তার কি উত্তর আসলে দিতে হয় এগুলা লেখা আছে। তো আমরা যেটা করতেছি এমআরসি অ্যাসপিরেন্ট থেকে আপনারা জানেন যে আমাদের পার্টের কিন্তু একটা নোট এই মুহূর্তে এমআরসিএস পার্টের সলিউশনস একটা পাওয়া যায়, আমরা সবকিছু গুছাই টুছাই বানাইছি। তো পার্ট বি এর জন্য কয়েকদিন পরে আপনার মানে অনেকগুলা বই ঘেটে ঘুরে যাতে করতে না হয় আমরা একটা বের করব উইদিন 15th of May, এটা বাজারে চলে আসবে, ওইটাতে কিন্তু আপনারা এগুলো পাবেন। এছাড়াও আমরা আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে কিন্তু আমরা বাজিদের নোট টোট এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তা আমি আজকালকের মধ্যেই বাজিদের যে নোটের আমি কথা বললাম, আমি আমার নিজের পড়াশোনার সময় যে কমিউনিকেশনের যেই পিডিএফটা আমি ফলো করছি বাজিদ নোটস বলে, ওইটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আপনারা যদি কেউ আমাদের টেলিগ্রাম গ্রুপে কানেক্টেড না থাকেন ওখানে থাকতে পারেন। এই কপিরাইট জিনিসপত্র ফেসবুকে শেয়ার করা যায় না, টেলিগ্রামে শেয়ার করলে এটা ভালো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের মতো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কমিউনিকেশনের হিস্ট্রি পার্টটা কিন্তু আমরা আজকে করলাম না, নেক্সট সপ্তাহে হয়তো আমরা হিস্ট্রিটা নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? আমাদের গ্রুপে চোখ রাখেন, আমরা আবারও একইভাবে নোটিফিকেশন দিব এবং একইভাবে গুগল মিটে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুনাইট।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।